ঠিক আছে। আমরা কত দূর গেছিলাম জানো? আচ্ছা, এখান থেকেই মেনলি শুরু। এই যে মারামারি, আসলে পানিটাকে দিল আর ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই শোনেন, ওই যে স্যান্ডউইচ অর্ডার দিচ্ছি বুঝছেন, নিচে কি বলেন কয়জন আছে একটু দেখে নিয়ে যান ওইভাবে, আর আপনাদের সবার জন্য বুঝছেন, আর বলুন যে এক্সট্রা যা লাগে আমি দিয়ে দেবো নিচে এসে। আপনার আপনার বলতে হবে, নিচে বলেন, বলা আছে, আমি টাকা দিয়ে আসছি। আচ্ছা, এখানে কয়জন আছে? আচ্ছা তাই আমরা শুরু করি নাকি? পড়া অনেক কম। দেখো ক্যাম নিয়ে আমরা পড়ছিলাম যদিও, অল্প একটু দেখবো। ক্যাম কারা? ক্রেসুলেসি গোত্রের, তাই তো? মোটামুটি আমরা বলতে পারি যাদের কাঁটাযুক্ত বা মরুতে জন্মায়, তাই তো? মরুজ উদ্ভিদ। এদের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কি জানো? পাথরকুচির মতোই পত্ররন্ধ্র এদের ক্ষেত্রে রাতে খোলা থাকবে, শুধু পাথরকুচি না, বুঝছো? যারা আছে শতমূলী, আরো অনেক উদ্ভিদ আছে, ক্যাকটাস, তাই তো? এইগুলো জানার দরকার নাই। আর এদের ক্ষেত্রে সি4 মতোই এদের, এইটুকুই জানবো। মেন পড়াশোনায় আমরা আসি। এটাই ছিল আমাদের বিক্রিয়া, তাই তো? তো এই বিক্রিয়ায় মারামারিটা কোথায়? মারামারিটা হলো এই অক্সিজেন কোথা থেকে আসতেছে, বুঝছো? এই অক্সিজেন কোথা থেকে আসতেছে এইটা নিয়েই মেনলি পরীক্ষা, এবং বহুবার আসছে ভার্সিটিতে। মনে করো বলো যে প্রত্যেকটা পরীক্ষার নামই আসছে, এটাও আসছে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড কোথায়? কার্বন ডাইঅক্সাইড আসলে কি তৈরি করতেছে আলটিমেটলি, তাই তো? আজকের পড়ায় এটাই। 3 জন বিজ্ঞানী 3টা পরীক্ষা করেন। শর্টে আমরা লিখে ফেলি, অনেক সহজ। প্রথমে আসে বিজ্ঞানী হিল, দ্বিতীয় আসে নীল, তাই তো? হিল, নীল। আর তৃতীয় আসে কি? রুবেন ও কামেন। বলো, যাই হোক, কমলা হোক, নীল হোক, হিল, নীল, রুবেন, কামেন, এটাই হলো মেন কথা। এখন কে কি ইউজ করেন এটাই আমাদের জানতে হবে, এবং প্রত্যেকটাই আসছে। হিল বিক্রিয়ায় তিনি কি ইউজ করেন? অজৈব জারক ইউজ করেন। এটুকু জানলেই এনাফ। হিল বিক্রিয়ায় অজৈব জারক ইউজ করেন। নীল বিক্রিয়ায় উনি কি ইউজ করেন? হাইড্রোজেন সালফাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন সালফাইডটাই আমাদের জানা লাগবে, জাস্ট এটুকুই জানবা যে হাইড্রোজেন সালফাইড ইউজ করা হয়। হিল বিক্রিয়ায় তাহলে কি ইউজ করেন? অজৈব জারক প্লাস পানি ইউজ করেন। নীল বিক্রিয়ায় কি ইউজ করেন? হাইড্রোজেন সালফাইড। আর সর্বশেষ রুবেন কামেন, এরা অনেক বড় পরীক্ষা করেন, এরা আরো বেশি চিট, বুঝছো? কি করছে দেখো, ওরা একবার এই যে 12H2O, এই অক্সিজেনটা এখানে তেজস্ক্রিয় নেয় ওনারা। এই যে তেজস্ক্রিয় অক্সিজেন নেয়ার ফলে কি হয়? দেখা যায় যে C6H12O6 তো পানি, সাথে কি পান? অক্সিজেনটা পান, ওইটা তেজস্ক্রিয়, তাই তো? এখানেই শেষ না, ওনারা আবার পরীক্ষা করার জন্য কি করেন? ওনারা দেখেন যে অক্সিজেনের পরিবর্তে যদি আমি কার্বন ডাইঅক্সাইডের এখানে তেজস্ক্রিয় নেই, তাহলে কি হওয়া সম্ভব? এখানে তেজস্ক্রিয় কার্বন ডাইঅক্সাইড নেন, এটা নর্মাল, তাহলে এখানে কি পান? C6H12O6, এই যে অক্সিজেন, এইটা তেজস্ক্রিয় পেয়ে যান, বুঝছো? প্লাস বাকি সব নর্মাল, 6O2 প্লাস 6H2O। এই হলো মেন কথাবার্তা। তাহলে 3টা বিক্রিয়া আমরা দেখলাম, একটা হলো হিল বিক্রিয়া, আরেকটা হলো ভ্যান নীল বা নীল, আরেকটা কি? রুবেন ও কামেন। হিল বিক্রিয়ায় উনি কি ইউজ করেন?
অজৈব জারক। নীল বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড। আর রুবেন কামেন কি ইউজ করেন? তেজস্ক্রিয় অক্সিজেন, তাই তো? দুইটাই ইউজ করেন, তেজস্ক্রিয় অক্সিজেন, তেজস্ক্রিয় কার্বন ডাইঅক্সাইড দিয়ে শিওর হন। তাইলে আমরা কি বলতে পারি পরিশেষে? কার্বন ডাইঅক্সাইড থেকে আসতেছে শর্করাটা, তাই তো, বা গ্লুকোজ, আর পানি থেকে আসতেছে অক্সিজেন। এই নিয়ে মারামারি হুদায় আমাদের পড়া লাগতেছে। আচ্ছা দেখো, তাহলে মোটামুটি এখানেই শেষ। প্রভাবক নিয়ে আমরা পড়াশোনা করব। সালোক সংশ্লেষণ কোন আলোয় ভালো হয়? একক আলো যদি বলি আমরা, লাল আলো। একক আলো বললেই লাল, এটা মাথায় রাখতে হবে। বেনিকলাতে হয়। আর প্রসাধন যদি বলি, সেক্ষেত্রে প্রসাধন বললেই নীল। এটুকু আমরা মোটামুটি জানি, তাই তো? আচ্ছা, প্রভাবকের মধ্যে আর কি লাগে? বিক্রিয়াটা আমি আর একটু লিখি। এটা হলো মেন বিক্রিয়া। তো বিক্রিয়ার ক্ষেত্রে আর কি কি প্রভাবক লাগে দেখো। টেম্পারেচার একটা ভালো প্রভাবক এবং ইম্পর্টেন্ট। টেম্পারেচার কত যদি বলি, কত টেম্পারেচার পর্যন্ত চলতে পারে একটা রেঞ্জ যদি আমি বলি, 0 থেকে 45, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সর্বোচ্চ। মানে এর উপরে গেলে চলবে না, এর নিচে আসলেও চলবে না। এরপরে আমি যদি বলি মোটামুটি ভালো হয় বা অপটিমাম। অপটিমাম বলতে আমরা কি বোঝাই? যে টেম্পারেচারে খুবই ভালো হয় বা বেশি সব থেকে। এই টেম্পারেচারটা কত? 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আমি যদি বলি সবচেয়ে ভালো হয় বা সর্বোচ্চ যদি বলি, সর্বোচ্চ কত হবে? 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এটাই তোমার শ্বসনের সাথে মিল আছে, বুঝছো কি বললাম? এটাই শ্বসনের জন্য। এটা যেমন সালোক সংশ্লেষণ, এটাই আবার শ্বসনের জন্য। একটু লিখে নিও, 0 থেকে 45 সর্বোচ্চ হইতে পারে, অপটিমাম 22 থেকে 35, আর সর্বোচ্চ যদি বলি 30 থেকে 35। লাইট আমরা বললাম সব থেকে ভালো হয় কোনটা? একক আলো বললেই রেড, তাই তো? আর কি কি প্রভাবক হইতে পারে? সবগুলো মোটামুটি সমানুপাতিক, আমরা ওগুলো দেখবো না। আমরা দেখবো, দেখো লা-শাতিলার নীতি আমরা পড়ছি না? লা-শাতিলার নীতি অনুযায়ী কি হয়? যদি কখনো উৎপাদের ঘনমাত্রা বাড়ে তাহলে কি হয়? সেটা পশ্চাৎমুখী হয় না? তার মানে কি বিক্রিয়কের পরিমাণ বাড়াবে না? তাহলে এখানে একটা প্রভাবক আছে, অক্সিজেনের ঘনত্ব। সহজ জিনিস। তাহলে অক্সিজেনের ঘনত্ব যদি কোনো কারণে বাড়ে তাহলে কি হবে? বিক্রিয়াটা পশ্চাৎমুখী। মানে কি বলতে পারি? সালোক সংশ্লেষণের হার মুখস্থ করার কোনো দরকার নাই, সহজ জিনিস। কখনো যদি অক্সিজেনের ঘনত্ব বাড়ে, সালোক সংশ্লেষণের হার অবশ্যই কমে যাবে। ঠিক সেম ভাবেই কখনো যদি শর্করার পরিমাণ বাড়ে, শর্করাও তো সেম, তাই না? উৎপাদ। তাহলে কখনো যদি শর্করার পরিমাণ বাড়ে তাহলে কি হবে? শর্করার পরিমাণ বাড়লেও হার কমবে। এই দুইটা জিনিস মোটামুটি মাথায় রাখবা। এখান থেকে আপাতত আর লাগতেছে না, পানি টানি এগুলো লাগবে না। তাহলে অক্সিজেনের কথা বলে ফেললাম। টেম্পারেচার আমাদের পড়ানো শেষ। খনিজ পদার্থ, খনিজ পদার্থ আমরা জানি সালোক সংশ্লেষণ হওয়ার জন্য আমাদের পত্ররন্ধ্র খোলা লাগবে, তাই তো? সেক্ষেত্রে বেশি ক্লোরোফিল থাকা লাগবে, এই টাইপের জিনিস জানি। আবার ক্লোরোফিল তৈরির জন্য কি লাগে? ম্যাগনেসিয়াম, গতদিন আমরা পড়ছি, তাই তো? এইগুলো মোটামুটি লাগবে। আর একটা জিনিস, ফটো অক্সোট্রপস বলে এখানে একটা কথা আছে, দেখো ফটো অক্সোট্রপস এখানে আছে। ফটো অক্সোট্রপসটা আসলে কি? কিছু কিছু আদিকোষী বা উদ্ভিদের ক্ষেত্রে বাইরে থেকে ভিটামিন দেওয়া লাগে। বাইরে থেকে ভিটামিন দিলে সালোক সংশ্লেষণটা তখন ভালো হয়, বুঝছো? আর এই ভিটামিনটা যদি না দাও তাহলে সালোক সংশ্লেষণ চলবে না। একটু জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট এমন না। দেখো সাথে আরেকটা জিনিস আমি একটু লিখে ফেলি, বয়স। পাতার বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বয়সের ক্ষেত্রে বলছে মাঝারি। এই মাঝারি পাতায় তোমার সালোক সংশ্লেষণটা সব থেকে বেশি হয়। কারণ কি? মাঝারি পাতায় ক্লোরোফিল বেশি থাকবে না? কারণ মাঝারি পাতায়
ক্লোরোফিলটা থাকে বেশি। আমি যদি বলতাম শ্বসনের বিষয়, শ্বসন হওয়ার জন্য ক্লোরোফিল তো দরকার নাই, তাই তো? আমাদের জাস্ট পত্ররন্ধ্র থাকলেই হচ্ছে। এই কারণে কচি পাতায় আবার বেশি, কচি পাতায় শ্বসনটা বেশি হয়। এটা মাথায় রাখবা, দুইটা জিনিস, তাহলে কোরিলেট করে পড়বা, পড়া দ্রুত হয়ে যাবে। একটা বললাম সালোক সংশ্লেষণের ক্ষেত্রে মাঝারি পাতা, আর শ্বসনের ক্ষেত্রে সেটা কি বলছে? কচি পাতা। আচ্ছা, এখানে মোটামুটি পড়া শেষ। ক্লোরোফিল বললাম, পটাশিয়াম তো আমাদের লাগবে, আমরা জানি, কারণ কি পটাশিয়াম ওইখানে একটা প্রভাবক ছিল, পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে, তাই তো? পটাশিয়াম এন্ট্রি ছিল আর H+ এক্সিট। এখান থেকে আর কিছু লাগবে না। যে কোশ্চেনটা বেশি বেশি আসছে দেখো, দুইটা জিনিস, একটা ল অফ মিনিমাম, ল অফ মিনিমাম, আর একটা ল অফ লিমিটিং ফ্যাক্টর। দুইটা জিনিস, একটা হলো ল অফ মিনিমাম আর একটা ল অফ লিমিটিং ফ্যাক্টর। মিনিমাম বলতে কি? সর্বনিম্ন যেগুলো দরকার, তাই তো? সর্বনিম্ন পরিমাণে থেকে যারা সালোক সংশ্লেষণ করাবে, এরাই হলো ল অফ মিনিমাম। ল অফ মিনিমাম কে দেন? বহুবার আসছে, বহুবার। কে দেন? লিবিগ, ছোট নাম লিবিগ। ল অফ মিনিমাম লিবিগ। আর ল অফ লিমিটিং ফ্যাক্টর, এই যে লিমিটিং ফ্যাক্টরের কথা ডিরেক্টলি কে বলেন? ব্ল্যাকম্যান, কালো মানব, তাই তো? আমার মতো কালো মানব। আচ্ছা, ল অফ মিনিমাম আর ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্র, দুইটা জিনিস। ল অফ মিনিমাম কে দেন? লিবিগ। আর লিমিটিং ফ্যাক্টরের কথা কে বলেন? ব্ল্যাকম্যান। এই ব্ল্যাকম্যান কি করে? আলোক নিরপেক্ষ পর্যায়কে ভাগ করে, তাই তো? এক কথা হলো C4 C3, এই কথাগুলো বলেন। তাহলে C4 এ কি তৈরি হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, আর প্রথম কার্বন ডাই অক্সাইড বেরোইতা PEP, ফসফিনাল পাইরুভেট কার্বক্সিলেজ, তাই তো? একটা এনজাইম লাগে, ওইখানে একটা এনজাইম থাকে, ওর নাম অনুসারে কি বলতো? ফসফিনাল পাইরুভেট কার্বক্সি কাইনেজ। কার থাকে? গিনি ঘাসে থাকে, এটা পড়াইছিলাম না? আচ্ছা, লিমিটিং ফ্যাক্টর কি কি আছে জাস্ট একটু দেখবা। একটা হলো তাপমাত্রা, আলোর তীব্রতা, আর কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। টেম্পারেচার আমাদের পড়ানো শেষ, টেম্পারেচারটা বললাম। তাহলে লিমিটিং ফ্যাক্টর কি কি আছে? পড়া এখানে খুবই কম। লিমিটিং ফ্যাক্টর একটা আছে টেম্পারেচার, আর একটা হলো তীব্রতা, আলোর তীব্রতা। আর একটা কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। তো এখন কথা হলো কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটাই পড়বো। টেম্পারেচার কিন্তু আমাদের পড়ানো শেষ, ওই তো 0 to 45 সর্বোচ্চ রেঞ্জ। আর যদি বলি অপটিমাম বলি 22 থেকে 35, আর সর্বোচ্চ বা সব থেকে ভালো হয় 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? আলোর তীব্রতা নিয়ে ওইভাবে পড়াশোনা করা লাগে না। কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব দুইটা জায়গায় লাগবে, একটা হলো গমে, গমে কত, আর একটা জলজ উদ্ভিদে। গম গাছে মনে রাখবা 0.15% কার্বন ডাই অক্সাইড ঘনত্বে সালোক সংশ্লেষণ ভালো হয়। গম গাছে কত বললাম? 0.15% কার্বন ডাই অক্সাইড ঘনত্ব। আর আমরা যদি বলি জলজ উদ্ভিদ, এটা একটু বেশি, 1.1% কার্বন ডাই অক্সাইড ঘনত্ব। এই দুইটা লাইন জাস্ট আমরা পড়বো। জলজ উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড ঘনত্ব এমনি বেশি থাকে, আমরা জানি। পানিতে কি কার্বন ডাই অক্সাইড থাকে না, দ্রবীভূত থাকে, তাই তো? এগুলো মোটামুটি এখান থেকে আর কিছু লাগবে না। তাহলে গম গাছে 0.15% আর জলজ উদ্ভিদে 1.1%। দেখো এরপরে এইটুকু এখানে লেখা আছে আলোক বর্ণালী আমরা পড়াইছি। একক আলো বললে কি বলবো? লাল আলো, তাই তো? আর নীল বা লালের কথা বলা আছে। টেম্পারেচার পড়লাম, ক্লোরোফিল, এগুলো সব পড়া শেষ। আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব কখনোই আসবে না যদি মন টন খারাপ থাকে, এগুলো পড়বা, বুঝছো? এগুলো অনেক কাজের, মন ভালো হয়ে যাবে। এই যে কোথায় হয় এ দরকার নাই, মন খারাপ থাকলে একটু দেখবা, পড়বা এমনি।
এরপরে আসি আমরা শ্বসন। শ্বসন ও শোষণ। শ্বসনটা কি? সালোক সংশ্লেষণের উল্টা, তাই তো? তাহলে কি হবে? C6H12O6 এর সাথে অক্সিজেন ইউজ হবে, তাই তো? আর কি কি হইতে পারে? এখানে আমাদের কিন্তু এটিপি তৈরি করা লাগবে, তার মানে এডিপি, এই যে ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হবে, ওটা হলো ইনঅর্গানিক ফসফেট, যেটাকে আমরা পিআই বলি। ও সরি, অবশ্যই 36। তাহলে কি হবে? 36টা এডিবি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, তাই তো? ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে আলটিমেটলি আমরা কি পাবো? এখানে এটিপি পাবো। আর এগুলো ভেঙে আমরা জানি আগে যেটা হয়েছিল সেটার উল্টা। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? কার্বন ডাইঅক্সাইড পাবো, পানি, এই টাইপের জিনিস। এটাই মেনলি লাগবে। বিক্রিয়াটা জাস্ট দেখে রাখো, কারণ এক্ষেত্রেও কি করবে? তাহলে প্রভাবক তো আমরা বলতে পারবো, তাই তো? কোনটা বাড়লে কি হইতে পারে? সালোক সংশ্লেষণ কোথায় ভালো হয় বলো তো? সালোক সংশ্লেষণ কোথায় হয়? পাতায়। পাতার কোথায়? আমি যদি বলি আলোক নির্ভর অধ্যায়, কোথায় ঘটে? স্টোমাটা, থাইলাকয়েড, দুইটা, তাই তো? তাহলে আলোক নির্ভর বললে এক্ষেত্রে দুইটা, একটা হলো আলোক নির্ভর। নির্ভর বলে দুইটা জিনিস, একটা হলো স্টোমাটা প্লাস আর নিরপেক্ষ যদি বলি, কারণ কি ভেতরের পার্ট, তাই তো? স্টোমা যেখানে আলো যায় না, এখানে এটা আলোক নিরপেক্ষ, মাথায় রাখবা। ঠিক সেম ভাবে আমরা শ্বসনের ক্ষেত্রে কি বলতে পারি? শ্বসনের ক্ষেত্রে দুইটা, একটা হলো সাইটোপ্লাজম, বহিঃশ্বসন, অন্তঃশ্বসন তো এখানে লাগবেই না। বহিঃশ্বসন আমরা কোথায় পড়ছি? এটা মেনলি পড়ছিলাম আমরা 5 চ্যাপ্টারে, বুঝছো? সেকেন্ড পার্টে। ওখানে মেনলি আসলে বহিঃশ্বসন নিয়ে আলোচনা করা। সাইটোপ্লাজম এখানে, আর কোথায় ঘটে? আরেকটা মাইটোকন্ড্রিয়া, দুইটা অঙ্গাণু। দুইটা জিনিস জানতে হবে। তাহলে শ্বসন আমরা যদি বলি, শ্বসন কোথায় কোথায় ঘটে? একটা হলো সাইটোপ্লাজম আর একটা মাইটোকন্ড্রিয়া। বিক্রিয়াটা আমরা মোটামুটি দেখলাম। সালোক সংশ্লেষণ আর শ্বসনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট করছেন এই দুইটা। এখান থেকে আর কিছু লাগবে না, এগুলো সব হুদাই। আচ্ছা, পানিটা যোগ করা হয়নি, পানিও তো অ্যাড হবে, তাই তো? ওই পাশে ছিল না পানি, পানি তো থাকবে। এখান থেকে আর কিছু লাগতেছে না। এবার আমরা একটু ভাগ করি। কোথায় ছিল? হ্যাঁ, পানিটা অ্যাড হলো, ভালো কথা। এরপরে দেখো তাইলে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, এগুলো বললাম। ভাগ করি তাহলে দুই প্রকার, কি কি? একটা হলো সবাদ, আরেকটা অবাদ। সবাদ কেন? কারণ এখানে অক্সিজেন প্রয়োজন, তাই তো? আর অবাদ, অক্সিজেন দরকার নাই। এরপরে আসি সবাদ শ্বসন। সবাদের মধ্যে আবার ভাগ আছে না? সবাদকে কয় ভাগে ভাগ করি আমরা? 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমে পাবো আমরা কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পরে আমরা কি পাবো? এখানে আমরা দুইটা কথা বলতে পারি। একটা হলো পাইরুভিক অ্যাসিডের কি হবে? জারণ, তাই তো? অক্সিডেশন। এরপরে কি পাবো? এটাই তো পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন মানেই তো অ্যাসিটাইল কোএ 60। এখানে আমরা পাবো ক্রেবস সাইকেল। আর সর্বশেষ যদি আমরা বলি ইটিসি বলতে পারো, বা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমরা মোটামুটি এগুলো জানি।
গ্লাইকোলাইসিস প্রত্যেকটা ধাপ নিয়ে লাগবে, এখানে বহুত কোশ্চেন আছে। দেখো সহজ জিনিস, আগে আমরা কি কি এটিপি তৈরি হচ্ছে এটা আমরা জানবো। গ্লাইকোলাইসিসটার ধাপ কয়টা? 9টি ধাপ, এবং জানা লাগবে 1, 3, 9। এটা হলো একমুখী। কি বললাম? একমুখী আর উভমুখী তো আমরা জানি, তাই তো? একমুখী আর উভমুখী, তাই তো? এর মধ্যে তাইলে একমুখী বিক্রিয়া আছে 3টা, 1 নাম্বার ধাপ, 3 নাম্বার, 9 নাম্বার ধাপ। কোশ্চেন আসছে কিন্তু ইম্পর্টেন্ট আছে বলা যায়। তাহলে 9টা ধাপ, এর মধ্যে 1, 3, 9 যদি একমুখী হয় তাহলে উভমুখী কয়টা? বাকি 6টা। তাইলে এটা একটু লিখে নিও। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সাইটোপ্লাজম সবারই আছে না? তার মানে এটাকে গ্লাইকোলাইসিসকে আমরা কি বলতে পারি? সবাত অবাত শ্বসনের অভিন্ন ধাপ বলতে পারি, তাই তো? তাহলে কি কি আছে? সাইটোপ্লাজমে ঘটে। তাহলে নামগুলো দেখো, সাইটোপ্লাজমীয় শ্বসন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সাইটোপ্লাজমীয় শ্বসন বলতে পারি। আর এটাকে আর কি বলতে পারি? এটা সবাত অবাত উভয় শ্বসনেই ঘটে, এ কারণে এটাকে আমরা বলতে পারি অভিন্ন ধাপ, তাই তো? সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ। আর কি বলতে পারি? এটা বিজ্ঞানের নাম অনুযায়ী এটাকে ইএম পাথওয়েও বলি আমরা, বা ইএমপি, এমডেড মেয়ারব আর একটা পার্নাস নাকি একটা, জানো এত কিছু জানার দরকার নেই। ইএমপি পাথওয়ে, বুঝছো? এইগুলো মোটামুটি লাগবেই। এটাই আমরা পড়লাম মোটামুটি গ্লাইকোলাইসিস। তাহলে কি কি বললাম দেখো, গ্লাইকোলাইসিসকে সাইটোপ্লাজমে ঘটে, একমাত্র ধাপ যেটা সাইটোপ্লাজমে। বাকি সবগুলো ধাপ কোথায় ঘটবে? তাইলে মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। সাইটোপ্লাজমীয় শ্বসন যেহেতু উভয় প্রক্রিয়া আমরা সবাত অবাত দুই জায়গায় দেখবো, এই কারণে এর নাম কি? অভিন্ন ধাপ বলছি। সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ, ইএমপি পাথওয়ে বলা হয়। এগুলো মোটামুটি কমন কথাবার্তা, বুঝছো? পারবা সবাই আশা করি এগুলো। এরপরে আর কি জানা লাগবে? এরপর এটিপির একটা হিসাব করব আমরা। এটিপির হিসাব কিন্তু আসছে, বুঝছো? রিটেনে আসছে, এ কারণে চাবে যে 4 ধাপে কি কি হয়, কয়টা এটিপি তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, সহজ জিনিস। এখনো গ্লুকোজ থেকে কি কি পাবো? 2 অণু, H+, তাই তো? 4টা এটিপি পাবো। কিভাবে আসতেছে সবই দেখাবো, সমস্যা নেই। 4টা এটিপি পাবো, এগুলো আমরা পাচ্ছি। আর 2টা এটিপি এখানে মাইনাস হয়ে যাবে, খরচ হয়ে যায়, বুঝছো? এই অনুযায়ী মোটামুটি আমরা যদি হিসাব করি তাহলে কি হয় দেখো তো। নিট 6 অণু কিভাবে হলো? 2টা NADH+, কয়টা এটিপি? এখানেই তো 6টা। 4টা থেকে 2টা বাদ গেল, তাহলে থাকে কয়টা? 2টা। আগের ধারণা ছিল এটাই, তাই তো? আগের ধারণা ছিল এটাই। এখন বিজ্ঞানীরা যেটা বলতে চাচ্ছে, বিজ্ঞানী হোক যে বলছে ওটা বিষয় না। এখানে হয় কি, এই ধাপটা কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে। পরের ধাপটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় যাইতে গিয়ে এই NADH+ এর যে 3টা এটিপি থাকে, 3টা থাকে না, ওর মধ্যে একটা এটিপি খরচ হয়, বুঝছো? তাহলে 1 মোল থেকে একটা করে এটিপি খরচ হয়। তাই যদি খরচ হয় তাহলে এটিপি থাকে কয়টা? এই যে 1 মোলে আমরা 2টা এটিপি পাই, 2 মোলে পাবো 4টা এটিপি, বুঝতে পারছো? এই 4টা এটিপি, আর এদিক থেকে বাদ দিয়ে থাকে 2টা এটিপি। তাহলে মোট এটিপি কয়টা? তাহলে এই হলো মেন কাহিনী, বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না, তাহলে এটা একটু মাথায় রাখো, যদিও আরেকবার লিখে দিব, সমস্যা নেই। তাহলে কি কি পাইলাম বলো তো? এখনো গ্লুকোজ থেকে পাইলাম 2টা NADH+, 4টা এটিপি পাইছিলাম, আর 2টা খরচ হয়েছিল। 2টা খরচ হওয়ার কারণে থাকলো কয়টা? 2টা এটিপি। NADH+ 6টা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে প্রথম ধাপ কোথায়? সাইটোপ্লাজমে। আর দ্বিতীয় ধাপ কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। যার কারণে কি হবে? খরচ হয়ে যাবে। NADH+ থেকে একটা করে এটিপি খরচ হবে, থাকে 4টা এটিপি, আর 2টা 6টা। এটা বুঝতে পারছো? এরপরে কি তৈরি হয়? এখানে গ্লুকোজ থেকে
তৈরি হচ্ছে কি? আচ্ছা, পাইরুভিক অ্যাসিডের কথা কেন যে বললাম না, পাইরুভিক অ্যাসিড তৈরি হয় না, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সাথে কি পাই আমরা? আচ্ছা, আর কি পাই? -2 ATP, তাই তো, এটা বুঝতে পারছো? এরপর দ্বিতীয় ধাপের নাম কি ছিল? পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, মানে এখানে পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতিতে ভাঙবে, তাই তো? ভেঙে কি কি তৈরি করবে আমরা একটু দেখি। পাইরুভিক অ্যাসিড মনে রাখবা সব 2 2 2, বুঝছো? যা পাবো সব 2 2 2 করে। তাহলে এখানে পাবো অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড পাবো। এই যে একমাত্র ধাপ যেখানে আমরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, অন্য ধাপেও পাইতে পারি। আচ্ছা, ক্রেবস সাইকেলে পাবো, হ্যাঁ। আর সর্বশেষ আমরা কি পাবো? 2 অণু। তাহলে এখানে কোনো এটিপি পাচ্ছি না, তাই তো? এগুলো কিন্তু এখন ভাঙবে না, সবই কিন্তু থাকবে এইভাবে। ভাঙবে কোথায়? সর্বশেষ ধাপ, ইলেকট্রন ট্রান্সপোর্ট হওয়ার মাধ্যমে। আচ্ছা, মোটামুটি এটাই পাইলাম, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH+H+, ভালো কথা। এরপরে অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা কোথায় চলে যাব? এখন আমরা ডিটেলস পড়তেছি না, এখানে চলে যাব কোথায়? ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলের অনেকগুলো নাম আছে, দেখো। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ে, আর এদিকে দেখো অ্যাসিটাইল কোয়ে কার কার মধ্যবর্তী? এদিকে দেখো গ্লাইকোলাইসিস, আর এদিকে ক্রেবস সাইকেল, দুইটার মধ্যবর্তী যৌগ না? তার মানে এটাকে আমরা কি বলতে পারি? সংযোগকারী উপাদান, 2টা ধাপের সংযোগকারী। এদিকে আমাদের গ্লাইকোলাইসিস আর এদিকে ক্রেবস সাইকেল, এর সংযোগকারী, মানে মাঝামাঝি যে পদার্থটা তৈরি হয়েছে এর নাম কি? অ্যাসিটাইল কোয়ে। তাহলে এটাকে কি বলবো? সংযোগকারী উপাদান। বুঝতে পারছো কি বললাম? সবই কিন্তু ইম্পর্টেন্ট। ক্রেবস সাইকেলের শক্তির হিসাবটা আমরা একটু দেখি। ক্রেবস সাইকেলের ক্ষেত্রে 6 অণু পাবো আমরা। এইটা পাবো, আর পাবো সব 2 অণু করে। 2 অণু ATP, তাই তো? এটাই মোটামুটি হিসাব এই ক্রেবস সাইকেলে। তাহলে কি কি পাইলাম? এখানে পাইলাম আমরা কয়টা ATP? 6টা ATP, তাই তো? এটা বুঝতে পারছি। আর এখানে কত পাইলাম দেখো, 3 6 18টা ATP। তাহলে এখানে পাইলাম 18টা, এখানে পাইলাম কয়টা? 4টা, আর এখানে 2টা, মোট কয়টা হলো? 18 আর 6 24টি ATP। এর আগে আমরা কত পাইছিলাম? এখানে কয়টা ATP পাইছিলাম? 6টা, 6 ATP। তাহলে মোট কয়টা হলো? আচ্ছা, 36টা, তাই তো? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বলিনি না? আচ্ছা, ঠিক আছে। এখানে 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ওটা আমরা দেখবো, আমরা বিক্রিয়া দেখবো। বিক্রিয়া কিন্তু রেখে দিছি, বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। দেখো, অনেক সহজ জিনিস এবং অনেকবার আসছে, অনেকবার বলা যায়। এই হলো 36টা ATPর হিসাব, এবং এটা কিন্তু রিটেনে আসছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। এই 3টা ধাপ তোমার লেখাই লাগবে, এবং শক্তির কনভার্সনটা এখানে তোমার ইটিসি উল্লেখ করে দিতে হবে কিন্তু, কারণ আগে থেকে এগুলো তো ভাঙে না, বুঝছো? শক্তির কনভার্সন পরে ইটিসি উল্লেখ করে তাই দিয়ে দিবা, কারণ আগে ভাঙে না। এটাই মোটামুটি লাগবে। তোমার যদি রিটেনে আসে যে শক্তি কত অণু কিভাবে পাইলাম, এই কার্বন ডাই অক্সাইডের দরকার নাই। তুমি জাস্ট যেগুলো থেকে আমরা শক্তি পাই, ATP, NADH+, FADH2, এগুলো উল্লেখ করবা। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এখানের মোটামুটি এগুলোই ছিল। তাহলে আমরা আরেকটু ডিটেলস জানবো। ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেলে প্রথমে আমাদের জানতে হবে নামগুলা। আমি গতদিন কিন্তু বলছিলাম, মনে আছে? ক্রেবস সাইকেলে কি তৈরি হয় বলো তো? তিনটা কার্বক্সিল মূলক পাই আমরা। এখানের নাম কি হবে?
ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এর আরেক নাম কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। তাহলে বলো ডাই কোনটা? ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র কোনটা? কি বলছিলাম, কোথায় ছিল? শ্বসনের মধ্যে ছিল। শ্বসনের মধ্যে, ও সরি, সালোক সংশ্লেষণের মধ্যে ছিল। কোনটাই ছিল? কি বলছিলাম? C4 এর হাফ 2, 4 এর হাফ 2, এটা দিয়ে মনে রাখছিলাম। ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র তাইলে কোথায় ঘটে? C4 এ, তাই তো? C3 তে তো উল্লেখই নাই, এটা বাদ। C3 বাদ। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, এটা মাথায় রাখো। তাইলে ট্রাই আর ডাই কিন্তু উল্লেখ যায়, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চলে আসবে দেখবা। আর কি কি হইতে পারে? এর আরেকটা নাম হলো অ্যামফিবলিক পাথওয়ে। অ্যামফিবলিক পাথওয়ে কেন বলছি? অ্যামফি মানে কি? অ্যামফি মানে উভ। এই যে উভ মানে দুইটা, শক্তি যেমন তৈরিও হয়, শক্তি ধ্বংসও হয়, বুঝছো? এই কারণে আমরা প্রথম ধাপ ওটাকে আমরা বলতে পারি সাইটোপ্লাজমের শ্বসন, যেটাকে আমরা বলছি। ওখানেও আমরা দেখছো দুইটা এটিপি নষ্ট হয় না, দুইটা চলে যায়। আবার ঠিক সেমভাবে এটিপি তো তৈরিও হয়, তাই তো? ওটাকে আমরা বলতে পারি, তবে তোমার বইতে উল্লেখ নাই। তোমার বইতে শুধু এইটাই উল্লেখ করা আছে, আসলে দুইটাই হয়, বুঝছো? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যামফিবলিক পাথওয়ে। কারণ কি? এর একটা নাম বাংলায় লেখা আছে, এই যে ক্যাটাবলিক অ্যানাবলিক। এটার বাংলা বলে উপচিতি আর অপচিতি। ক্যাটাবলিজম, ক্যাটা মানে ভাঙা, ক্যাটাবলিজম মানে ভাঙা, লাইসিস বলে যেটাকে আমরা, গ্লাইকোলাইসিস। বুঝতে পারছো এটা? আচ্ছা, ক্রেবস সাইকেল, ডাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অ্যামফিবলিক পাথওয়ে, এই নামগুলোই মোটামুটি আছে। আর এটা কোথায় ঘটে? অবশ্যই মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্সে, তাই তো? কোথায় ঘটে? ওটাও মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্স। এগুলো তো মাস্ট লাগবেই, মোটামুটি এইখানেই আছে। আর এই ধাপে কি থাকে বলো তো? এই ক্রেবস সাইকেলে আগে থেকেই একটা জিনিস থাকে, যেটা আমরা পড়ছিলাম C4 এর মধ্যে, প্রথম স্থায়ী পদার্থ। এটা আগে থেকেই এই ধাপে উপস্থিত থাকে। কে থাকে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আগে থেকেই বসে থাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো না, একে সারপ্রাইজ দিবে, বুঝছো? আমার মতো সারপ্রাইজ দিবে অ্যাসিটাইল কোয়ে। এই যে ও যে আসবে ধরে ফেলবে, ধরে ফেলে কি তৈরি করবে? সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। অ্যাসিটাইল কোয়ে দেখো, অ্যাসিটাইল কোয়ে তোমার 2 কার্বন বিশিষ্ট, আমরা জানি। আর এদিকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমরা পড়ছিলাম না, কোন চক্রের উপাদান? C4। কেন বলছি C4? কারণ প্রথম উৎপন্ন পদার্থ 4 কার্বন বিশিষ্ট। তাহলে 4 কার্বন আর 2 কার্বন মিলে হবে সাইট্রিক অ্যাসিড 6 কার্বন। এই কারণে প্রথম উৎপন্ন পদার্থ যেহেতু সাইট্রিক অ্যাসিড, তাই এর নাম হইতে পারে সাইট্রিক অ্যাসিড সাইকেল। বুঝতে পারছো? তাই এর নাম আর কি হইতে পারে? কতগুলো নাম দেখছো, এবং সবই ইম্পর্টেন্ট, আসার মতো। আর এই যে বান্দা সারপ্রাইজ দেওয়ার জন্য বসে আছে, এটা হলো স্থায়ী উপাদান, এখানে আগে থেকেই বসে থাকে। এ কারণে এটাকে বলা হয় আবাসিক অণু। কি বলি? এভাবে পড়লে আশা করি ভুলবা না। মোটামুটি এইগুলোই ছিল জানার। ইটিসিটা সংক্ষেপে একটু দেখাই দেই। এরপরে ইটিসিতে কি হবে দেখো। এটুকুই জানবা, ইটিসিতে 2টা জিনিস লাগে। লাগে কি? ফার্স্ট ইলেকট্রন গ্রহী থাকে, 2টা লাইন জাস্ট। আর লাস্ট কোনো ডিটেলস না, 2টা লাইন। প্রথম অক্সিজেন, প্রথম ইলেকট্রন গ্রহী থাকে, মনে রাখবা FADH2। আর শেষ ইলেকট্রন গ্রহী থাকে, মনে রাখবা অক্সিজেন। 2টা লাইন।
ইটিসি থেকে আমরা কি পড়লাম তাইলে? প্রথম অক্সিজেন গ্রহীতা আর শেষ অক্সিজেন গ্রহীতা, তাই তো? ও সরি, প্রথম ইলেকট্রন গ্রহীতা আর শেষ ইলেকট্রন গ্রহীতা। এখান থেকে আর কিছুই লাগবে না, এই সব হুদাই। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কি হয় এটুকুই লাগবে। এখানে কি হয়, ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হয়, হয়ে শক্তি তৈরি হয়। কোথায় ঘটে? সবগুলোই বলছিলাম, প্রথমে সাইটোপ্লাজম, পরের দুইটা কোথায়? মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্সে, আর সর্বশেষটা ইনার মেমব্রেন বা মেমব্রেন। তাহলে এটা একটু লিখে নাও। সর্বশেষ আমরা যদি ভাগ করি, ফার্স্টে আসছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, তৃতীয় ক্রেবস সাইকেল, আর চতুর্থ ইটিসি। তাহলে কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস কি? সাইটোপ্লাজম। পরের দুইটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্স। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কোথায় ঘটে? এগুলো মোটামুটি আমরা পারবো, তাই তো? আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। এরপরে আসল জিনিস, খুব মজার, আমিও খুব মজা পাইতাম এটা পড়তে। দেখো কই যেন, যে গতদিন যেটা পড়ালাম ওই সেম জিনিস। কোথায় কোথায়? হ্যাঁ, এই যে, ও শিট, এই জিনিস এখান থেকে কোশ্চেন আসছে, ভালোই কোশ্চেন আসছে বলাতে, বুঝছো? এবং সব থেকে সহজ জিনিস আমার দেখা। কেন সহজ বলছি দেখো, এখান থেকে তোমার লাগবে না যে গ্লুকোজ থেকে কি তৈরি হয়, এখান থেকে লাগবে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরিতে কোন এনজাইম লাগে, বুঝছো? আমরা কতদিন বলছিলাম, এর মধ্যে আগে যেটা বলে নিলাম, মোট কয়টা ধাপ? 9টি। এর মধ্যে একমুখী কি বলছি? 1 3 9। আর তাইলে উভমুখী থাকে কয়টা? একটা জিনিস একটু জেনে রাখতে পারো, এই যে গ্লাইকোলাইসিসের সব এনজাইম পানিতে দ্রবণীয়। একটা কথা লেখা আছে, খুব ইম্পর্টেন্ট না, দেখতে পারো, সব এনজাইম দ্রবণীয়। আচ্ছা, জানলে আমরা আসল পড়াশোনায় চলে আসি। কি কি লাগতে পারে? দেখো, এখান থেকে দেখা যায় না? পারবা, তোমরাই পারবা। দেখো, গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে কি? গ্লুকোজ 6 ফসফেট। আমি কি বলছিলাম? প্রথম রুলস কি? ফসফেট যোগ বা বিয়োগ হোক, কি করব? কাইনেস শব্দটা চলে আসবে। কাইনেস দেখে বুঝতে পারবা। গ্লুকোজ কি? হেক্সোস না? 6 কার্বন বিশিষ্ট। আমরা 3 চ্যাপ্টার তো আমাদের ছিল না, এটাই সমস্যা। হেক্সোস মানে কি? যাদের 6 কার্বন, এরা হেক্সোস। আচ্ছা, পরেরটাও দেখো পারবা। গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট আছে, তাই এক্ষেত্রে ফসফেট আর এক্সট্রা যোগ হয়নি, তাই এক্ষেত্রে আমরা দেখো ফসফো গ্লুকো আইসোমারেস। কারণ কি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ আইসোমার। আইসোমার আমরা কাদের বলি? এই যে স্ট্রাকচারটা সেম হবে, তাই তো? আণবিক সংকেত, যেমন ধরো C6H12O6, এটাই কিন্তু গ্লুকোজ, এটাই ফ্রুক্টোজ, তাই তো? তবে পার্থক্য কোথায়? গ্লুকোজটা হলো অ্যালডোজ, অ্যালডাইড মূলক থাকে, আর ফ্রুক্টোজটা কিটোজ। আমরা পড়ছি না তোমার মেটামার টোটোমার, এগুলো পড়ছিলাম না? মেটামারের শর্ত ছিল কয়টা? 2টা, CnH2nO, আরেকটা H2n+2O, এটা ছিল না? 2NO, যেটাকে আমরা অ্যালকিনো বলতে পারি। এক্ষেত্রে কি কি ছিল? এক্ষেত্রে ছিল অ্যালডিহাইড কিটোন, আর এদের ক্ষেত্রে ছিল অ্যালকোহল ইথার, তাই না? ঠিক সেম টাইপের কথা এরকম। হ্যাঁ, আসেন, ক্লাস
আনছেন কি? স্যান্ডউইচ নিয়ে আসেন আর মোজো নিয়ে আসেন। কয়জন আছে? আচ্ছা, আর আপনাদের অফিসে কয়জন আছে? 7 জনের মতো, সব মিলে। ঠিক আছে, ওইটাই নিয়ে আসেন। টাকা লাগবে? ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ হ্যাঁ একটা করেই আনেন, ওইটাই আনেন। আচ্ছা তাহলে দেখো, তাই এটাই বুঝাইতে যাচ্ছিলাম আর কি। তাহলে এখানে কি থাকবে? আইসোমার। পারবা না? দেখলেই পারবা, সহজ জিনিস। গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটাই সেম, এই কারণে এরা আইসোমার। আর নামেই মিল আছে, দেখো ফসফো ফ্রুক্টো আইসোমারেস বা ফসফো গ্লুকো আইসোমারেস, সমস্যা নেই। এরপর দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আবার কি হলো? 1 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট যুক্ত হলো। তাহলে কি করব আমরা? কাইনেস, চোখ বুঝাই কাইনেস। ফসফেট আছে ফসফো, এরপর ফ্রুক্টোজ আছে ফ্রুক্টো, তাই তো? সবগুলোই নামে মিল থাকবে, কোনো টেনশন করার কারণ নেই, খুবই সহজ জিনিস। এরপরে দেখো 3 ফসফো, এখান থেকে কি তৈরি হবে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে 3 ফসফোগ্লিসাইলডিহাইড, আর এদিকে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, এরা আবার আইসোমার, এই কারণে আইসোমারেস লাগছে। এরা নিজেরা আইসোমার। এবং তুমি এখানে খেয়াল করলে দেখবা এটিপির হিসাব কিন্তু মিলবে না। কারণ কেন মিলবে না? এরা আইসোমার না। আইসোমার হওয়ার কারণে এখানে যা যা তৈরি হয়েছে এই ধাপেও তাই তাই তৈরি হবে, বুঝছো? যার কারণে এখানে মিলেনি। আচ্ছা এরপরে দেখো, এটাও তাইলে মোটামুটি পারবা আশা করি। এখানে দেখো, তাইলে এখানে কি বললাম? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে যদি ধরি 3 ফসফোগ্লিসারালডিহাইড, এই যে অ্যালডিহাইড অ্যালডোল, অ্যালডিহাইড অ্যালডোলেস, নামেই মিল আছে। 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এইখানে তোমার ইটা যুক্ত হওয়ার কথা ছিল, আসলে এটা একটু ব্যতিক্রম না, এটাও একটা নিয়ম। কি নিয়ম? এই যে ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস মানে কি? হাইড্রোজেনকে কোথা থেকে আমি তুলে আনবো, এনে যুক্ত করব, বুঝছো? এই যে এনএডি এর সাথে ওই হাইড্রোজেন অন্য কোনো যৌগ থেকে হাইড্রোজেন তুলে আনছে, এনে এনএডির সাথে যুক্ত করে কি তৈরি করছে? এনএডিএস প্লাস এইচ প্লাস। এই কারণে এটা ডিহাইড্রোজিনেস, বুঝছো? কেন ডিহাইড্রোজিনেস হলো? এটা না পারলেও মোটামুটি চলবে, কারণ এখানে মিল আছে। দেখো গ্লিসারালডিহাইড ফসফোগ্লিসারালডিহাইড, তাই তো? এমনিই পারবা। আর এরকম নাম দিবে না যে ফসফোগ্লিসারালডিহাইড কাইনেস, ফসফোগ্লিসারালডিহাইড মিউটেস। একটা ফসফোগ্লিসারালডিহাইড থাকলে আর থাকবেই না কিছু, তো এমনি পারবা। এরপরে কি হয়েছে দেখো, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, নামেই মিল আছে কিন্তু কি হলো? ফসফেট যোগ বা বিয়োগ কি করব? কাইনেস যোগ করব, পারবা না? এরপরে দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা আমি কতদিন বলছিলাম কি ঘটে? এর সাথে কি যোগ হয়? টি না? কখনো যদি ভুলক্রমে এর সাথে সি যোগ হয়, এটাকে আমরা কি বলি? মিউটেশন বলি না? তখন কি হবে? বংশগতীয় বৈশিষ্ট্যের স্থায়ী পরিবর্তন। দুইটা কথা বলছিলাম, কয়েকবার বলছি। মিউটেশন, একটা হলো মিউটেশন আর একটা ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনটা ভালো, তাই তো? পিতামাতা থেকে সন্তান সন্তানের অনেক ভালো বৈশিষ্ট্য আসে, উন্নত বৈশিষ্ট্য আসে। আর মিউটেশন মানে কি? এটা খারাপ বৈশিষ্ট্য, জন্মগত বিকলাঙ্গতা থেকে শুরু করে অনেক বৈশিষ্ট্য আসতে পারে। তাই এটা মনে থাকবে। 3 থেকে 2, 3 নাম্বার কার্বনে যেটা ছিল সেটা আমরা 2 নাম্বার কার্বনে আনতেছি, তার মানে অবশ্যই এটা কি? মিউটেশন, তাই তো? সর্বশেষ কি আছে দেখো, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড, দেখো নামেই মিল আছে, ইনল, ফসফো ইনল, তাহলে নাম কি হবে? ইনলেস, পারবো না? এরপরে কি আছে? ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরিতে এখানে আসলে কি লাগবে? এখানেও একটা ফসফেট যুক্ত হয়, এই কারণে কাইনেস। এই হলো মেইন বিক্রিয়া, পারবো? তাহলে দেখো এটা কিন্তু সহজ, অনেক সহজ। সহজ না? কোশ্চেন সলভ করলে বুঝবা আরো সহজ। তাহলে এটা মোটামুটি আমরা পারবো। আর কি বলা লাগবে? না না, বিক্রিয়া মনে রাখার দরকার নেই। তোমার কোশ্চেন কেমন আসবে? কোশ্চেন যে কোশ্চেন এখান থেকে 3-4টা কোশ্চেন আসছে। কিরকম? গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরিতে কোন এনজাইম লাগে? তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ যেহেতু আইসোমার, তাহলে কি লাগবে? আইসোমারেস, তাই তো? আচ্ছা, ঠিক সেম ভাবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারালডিহাইড,
এই যে অ্যালডোল আছে, অ্যালডোলেস, তাই তো? এইখানে একটা জিনিস জাস্ট একটু মনে রাখা ভালো, না মনে রাখলেও চলবে। অপশানে কিভাবে আছে আমি দেখাই দিব পরে। এই একটা জিনিস গেল। এরপরে কি আছে দেখো, এটা তো আমরা মোটামুটি পড়লাম। সংযোগকারী উপাদান কোনটা? অ্যাসিটাইল-কোয়ে, তাই তো? এটা আমরা বলছি। সাইট্রিক অ্যাসিড সাইকেল কেন বলছি? ওই যে সারপ্রাইজ দিয়ে দিল, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আগে থেকেই ছিল, তাই তো? অ্যাসিটাইল-কোয়েকে সারপ্রাইজ দিয়ে দিল, দিয়ে কি তৈরি হলো? সাইট্রিক অ্যাসিড। 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিডকে প্রথম উৎপন্ন পদার্থ বলে কি বলবো? সাইট্রিক অ্যাসিড চক্র বলবো। আর যে ছিল আগে থেকেই সবসময় থাকে তাকে আমরা কি বলবো? আবাসিক অণু। ও হলো আবাসিক, তাই তো? আর কি কি বলছি? এর আরেকটা নাম কি বলছি? 3টা কার্বক্সিল মূলক তৈরি হয়, এ কারণে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এরপর দেখো এখান থেকেও কোশ্চেন আসছে, খুবই সহজ জিনিস। এর মধ্যে আমি আগে বলে নেই কি কি তৈরি হয়েছিল। 6টা আর 2টা করে, তাই তো? 2টা FADH2 আর 2টা ATP। এইটা আমরা মোটামুটি পাইছিলাম। এখান থেকে কি কি কোশ্চেন আসছে? তাহলে প্রথম কোশ্চেন আমরা বলে দিলাম আবাসিক অণু, যেটা আগে থেকেই ছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। এ কি করলো? ওই যে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন হয়ে অ্যাসিটাইল-কোয়ে তৈরি হলো, এদের সাথে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, 2টা কথা যেহেতু বললাম, আরও 2টা কথা বলা উচিত। তাইলে ফসফেট যদি যোগ বা বিয়োগ হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? কাইনেস। আরেকটা কথা বললাম, হাইড্রোজেন যদি কোনো এনজাইমের সাথে যোগ হয়, এনজাইম বা কোএনজাইম, সেক্ষেত্রে আমরা কি বলবো? ডিহাইড্রোজিনেস। এটা না জানলে আহামরি কোনো ক্ষতি হবে না, এটা এমনি লাগবে না, আমরা বিক্রিয়া করে দেখব। আরেকটা জিনিস মাথায় রাখবা, কোনো কিছু যদি তৈরি হয়, বুঝছো? যেমন মনে করো যে এটিপি তৈরি হলো, এই যে এডিপি থেকে এটিপি, তো এক্ষেত্রে আমরা এনজাইম ATPase বলতে পারি। আর কি বলতে পারি? এটিপিটা তৈরি হওয়া না, তার মানে এর আরেকটা নাম আছে। এটিপি তৈরি হওয়া মানে কি? সিনথেসিস। তো সিনথেস, বুঝছো? বা সিনথেটেস, এই টাইপের জিনিস আসে। এটা বুঝতে পারছি আমরা। কোনো কিছু যদি তৈরি হয় তাহলে আমরা কি বলবো? সিনথেস কথাটা পাবো ওর নামের সাথে। আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, এবার মনে করো যে এটিপিটা ভাঙতেছে, তো সেক্ষেত্রে আমরা কি পাবো? ডিহাইড্রোজিনেস। এই যে জিনিসটা কি পাবো? ডিহাইড্রোজিনেস। এই 4টা কথা আমি আবারও বলি। ফসফেট যদি কখনো যোগ হয় বা বাদ যায় তাহলে আমরা কি বলবো? কাইনেস এনজাইম যোগ করব। কখনো যদি H+ আয়ন, এটা যদি কোনো এনজাইমের সাথে যুক্ত হয়, নট বিক্রিয়ার সাথে, এটা এনজাইমের সাথে যদি যুক্ত হয় তাহলে কি বলবো? ডিহাইড্রোজিনেস। এটিপি, এডিপি, কোনো কিছু যদি তৈরি হয় তাহলে ওর নাম অনুযায়ী আমরা কি বলতে পারি? এটিপি সিনথেস, মানে তৈরি হয়েছে। আর কখনো যদি কোনো কিছু ভাঙে, কোনো সাবস্ট্রেট যদি ভাঙে তাহলে আমরা কি বলতে পারি? ডিহাইড্রোজিনেস। এই 4টা কথা জানলে হয়ে যাবে। তাহলে দেখো এবার আমরা সলভে চলে আসি। হ্যাঁ, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে? সাইট্রিক অ্যাসিড। তাহলে এনজাইমের নাম কি হবে দেখো? সাইট্রিক অ্যাসিড সাইট্রেট। তৈরি হলো না? সিনথেস। সিনথেস মানে তৈরি হওয়া। পারবো? এরপরে দেখি ঝামেলা আছে কোথায়। এই যে এখানেই তো আমাদের ঝামেলা। সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, এই বিক্রিয়াটা আসলে তোমার অসম্পূর্ণ, এর মধ্যে আরো অনেক ধাপ আছে, বুঝছো? প্রথমে সাইট্রিক অ্যাসিড থেকে হবে সিস অ্যাকোটিনেট। এই জিনিসটা আমি পড়ছি মেডিকেলে উঠে সেকেন্ড ইয়ারে, এবং খুব নাম করা একটা রাইটারের বই থেকে, যে রাইটারের বই কেউ পড়ে না বলা যায়, মেডিকেলে সবাই গাইড বইটাই পড়ে, বুঝছো? এই জিনিসটা তোমাদের ভার্সিটিতে ঢুকাই দিছে। আরও আরেকটা জিনিস দেখবা, তার মানে এটুকু আমি বলতে পারি যে ভার্সিটির যে তোমার বায়োলজি একবারে সহজ না, বুঝছো? ভালোই কঠিন আছে। MBBS এ পড়তে গেলে আমি এগুলো হয়তো পড়াতামই না, খুব কম আসে, এগুলো আসেই না বলা যায়, বুঝছো? তারপর জেনে রাখা লাগে। কিন্তু ভার্সিটিতে অহরহ কোশ্চেন আসছে, এবং অনেক কোশ্চেন আসছে দেখা যায় এই টাইপের কোশ্চেন। আমরা একটু পরে সলভ করলেই বুঝতে পারবো। তাহলে কি বললাম? সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোটিনেট। এরপরে আসবে আমাদের আইসোসাইট্রিক অ্যাসিড। এই আইসোসাইট্রিক অ্যাসিড আসার কারণে
এই যেখানে সিস অ্যাকোটিনেটটা আছে এই অনুযায়ী এনজাইমের নামটা কি দিছে অ্যাকোটিনেস। বুঝতে পারছো কেন আসলো? মুখস্থ করে ফেলতে পারলে ভালো, একটু মাথায় রাখলে ভালো হবে। এই জিনিসটা কিন্তু আসছে ভার্সিটিতে আসার মতো। এখানেও আইসোসাইট্রিক অ্যাসিড থেকে দেখো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, তাহলে এখানে এই যে দেখো কি হলো H প্লাস অন্য জায়গা থেকে এনে যুক্ত করে দিল না কোন একটা কোএনজাইমের সাথে, যার কারণে তাহলে আমরা কি বলবো এটাকে ডিহাইড্রোজিনেস, হাইড্রোজেনকে কোনো জায়গা থেকে কেটে আনা, তাই তো? তাহলে কি বলবো ডিহাইড্রোজিনেস। আচ্ছা এই বিক্রিয়াটাও আমাদের লেখা লাগবে। আইসোসাইট্রিক অ্যাসিড এখান থেকে আসলে একটা অস্থায়ী যৌগ তৈরি হয়। এখান থেকেই তৈরি হয় আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এগুলো এনজাইমের নামটাম জাস্ট জানতে হবে এখানে কি কি তৈরি হলো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। অক্সালোসাক্সিনিক অ্যাসিড এইখান থেকে, এই জিনিসটা হলো খুবই অস্থায়ী, খুবই অস্থায়ী, মানে থাকাই না বেশিক্ষণ, যার কারণে তোমাদের বইতে এটা উল্লেখ করা নাই, কিন্তু কোশ্চেন আসছে জিএসটিতে আসছে মেবি 23-24-এ। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আসলে কি বিক্রিয়া ঘটে, এখানে কার্বন ডাইঅক্সাইডটা আসলে বের হয়ে যায়, বুঝছো? কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাওয়ার কারণে এটাকে আমরা কি বলি ডিকার্বক্সিলেশন। তোমরা পড়ছো না ডিকার্বক্সিলেশন বা ডুমা বিক্রিয়া? ওখানে পড়ছো, ওখানে কি হয়েছিল এই যে সি ডাবল মূলক এখান থেকে চলে যায় গিয়ে Na2CO3 তৈরি করে, তাই তো? এটা কোথায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কোথায় কোথায় ঘটে, কোথায় কোথায় ঘটে? জৈব যৌগের মধ্যে দুই জায়গায় ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ডুমা বিক্রিয়া। একটা হলো অ্যালকেন পাবো, তাই তো? আরেকটা কি পাবো বেনজিন। দুই জায়গায় দুইটা তৈরির বিক্রিয়া, এটা আমরা মোটামুটি জানি। আচ্ছা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমাদের জানার দরকার নাই, আমাদের মেন জানার দরকার কি অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করতে গেলে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। এখানে এই বিক্রিয়ার নাম কি দিছে ডিকার্বক্সিলেশন। এখানে এনজাইমের নামটাও দিছে কি ডিকার্বক্সিলেস। তো এটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু দুইটার নাম অনুযায়ী মিলবে না, মিলতেছে না, আসলেই মিলতেছে না। এই কারণে এটা একটু মাথায় রাখবা, ডিকার্বক্সিলেসটা একটু মাথায় রেখো। এখান থেকে আর কিছু লাগবে না। আর এমনি যদি এটার নাম বলে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যদি বলে ডিরেক্ট, তোমাদের বইতে তো এটা নাই, এই ধাপটা তো নাই তোমাদের বইতে, তোমাদের ডিরেক্ট এইটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কি অনুযায়ী নামকরণ করব, এখানে কি বলবো আইসোসাইট্রিক অ্যাসিড, তাহলে সাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস, কারণ কি হচ্ছে এখানে NAD থেকে DH+, যাই হোক H+H+ যাই হোক। এখন আমি যে শর্ট ট্রিক্সটা বলছিলাম, কি বলছিলাম, কোনো কিছু যদি তৈরি হয় যেমন আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড যদি আসে, তাহলে আমরা বলতে পারতাম আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড সিনথেস, এটা বলতে পারতাম। ঠিক সেমভাবে কোনো কিছু যদি ভেঙে যায় তাহলে কি বলতে পারতাম ডিহাইড্রোজিনেস। সাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস বলতে পারবো, কিন্তু আমি কি বলতে পারবো এখানে, এখানে কি কখনো বলতে পারবো যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস? হয়নি তো, এখানে এ তো ভাঙিনি এখনো, তাই তো? বুঝতে পারছো তাইলে? আচ্ছা বুঝলেই ভালো, না বুঝলে আরো ভালো নাকি? আর কোনো প্যারা নাই না বুঝলে। আচ্ছা এরপরে দেখো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে, এখানে ঠিক সেম ভাবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডটা ভাঙছে না, তাহলে আমরা কি বলবো ডিহাইড্রোজিনেস। যদি কখনো সাকসিনাইল কোয়ের নাম অনুযায়ী হতো তাহলে কি হতো সাকসিনাইল কোয়ে সিনথেস হতো, মানে তৈরি হচ্ছে। ঠিক সেম ভাবে এই দেখো সাকসিনাইল কোয়ে থেকে এই যে সাকসিনিক অ্যাসিড, এখানে কি লাগছে সিনথেটেস লাগছে, এখানে আসলে সিনথেটেস লাগা উচিত না, যাই হোক লাগছে, দুইটার নাম অনুযায়ী আছে, তাই তো সাকসিনাইল কোয়ে। আচ্ছা এরপরে দেখো আবার ঠিক সেম ভাবে সিনথেটেস, সিনথেটেস আর সিনথেস সেম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক দু একটা জিনিস মিলবে না এখানে। সাইট্রিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড, দেখো আবার মিলে গেছে, সাইট্রিক অ্যাসিড ভেঙে গেছে, তার মানে কি বলবো ও সরি সাকসিনিক অ্যাসিড সাকসিনেট ডিহাইড্রোজিনেস মানে ভেঙে গেছে। ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, তাহলে ফিউমারেস,
এস মানে ভাঙা, এটিপিএস এটিপিকে ভাঙে, ঠিক সেমভাবেই ম্যালিক অ্যাসিড থেকে কি তৈরি হলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা ভাঙছে না, তাহলে ম্যালেট ডিহাইড্রোজেনেস। এই অনুযায়ী দেখো তুমি সবগুলোই পারবা, এই একটা কেবল একটু মিলিনি, না মিললেও তো অপশানে থাকবে, অপশান অনুযায়ী দেখে মিলাইতে পারবা। এখানে আর কোনো পড়া নাই। আর কি কি আসতে পারে, এখান থেকে পড়া মোটামুটি শেষ। আচ্ছা তাহলে বলো সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয় কোন ধাপে, ক্রেবস চক্রে। এটাই লাগবে যে সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয় এই ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, পাওয়ার হাউস বলি, তাই তো। এখানে একটা জিনিস আছে, তাহলে এই ক্রেবস সাইকেলের জন্য কিন্তু মাস্ট অক্সিজেন দরকার, ক্রেবস সাইকেলের জন্যই মেনলি অক্সিজেনটা দরকার। আর কোথায় দরকার, আর ইটিসি কনভার্সনের জন্য আমরা বলছিলাম অক্সিজেন কি লাস্ট অক্সিজেন গ্রহীতা, সরি ইলেকট্রন গ্রহীতা কে ছিল, অক্সিজেন ছিল, এটা মোটামুটি বললাম। এ কারণে বলছে পেশি কোষগুলো কি করে, সেখানে যদি কোনো কারণে অক্সিজেনের পরিমাণ কমে যায় ওরা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। কি করে, একটা জিনিস মাথায় রাখবা, দুইটা জিনিস, কোনো কিছু যদি কমে যায় তোমার এই বইতে কমে গেলে অ্যাসিড তৈরি হবে, যেমন কি আচ্ছা প্রথমে মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে কি হয়, আচ্ছা সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। একটা কথা, মেসোফিল কোষে পানির অভাব, ঠিক সেমভাবেই শ্বসনে যদি পানির অভাব দেখা যায় এখানে কি হবে, পানির অভাব না তো অক্সিজেনের অভাব দেখা দিলে, আচ্ছা যাই হোক পানির অভাবও চলবে, পানি অক্সিজেন দুইটাই। আর শ্বসনে যদি অক্সিজেনের অভাব হয় তাহলে কি হবে, কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড আমরা পাবো না, অবাধ শ্বসন, অক্সিজেনের অভাব হলো তখন কি তৈরি হলো, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। তো আমাদের পেশি কোষগুলো ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে অক্সিজেনের যদি অভাব হয়, কিন্তু স্নায়ু কোষ এটা পারে না। স্নায়ু কোষ অক্সিজেনের অভাব হলে কি হবে, মৃত্যু ঘটবে, তাই তো। মৃত্যু ঘটবে, হ্যাঁ। হৃৎপিণ্ড ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে, ও যে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ছিল ওর মধ্যে ল্যাকটিক অ্যাসিডটা বের করে দেয়, কারণ ল্যাকটিক অ্যাসিড তো খারাপ, তাই না। আচ্ছা মৃত্যু ঘটতে পারে, এটুকু মোটামুটি জানবা। ইটিসি আমরা পড়াইলাম। এখানে যে জিনিসটা তাহলে সর্বশেষ, এই যে 36টা এটিপি পাই, এই 36টা এটিপি থেকে কি পরিমাণ ক্যালোরি পাওয়া উচিত, 686 কিলো ক্যালোরি। আসলে এটা পাওয়া উচিত, তাই তো, আদর্শ মান বলছে। কিন্তু আমরা বায়োলজিক্যাল সিস্টেমে কত পাই, বায়োলজিক্যাল সিস্টেমে আমরা পাচ্ছি মাত্র 360, তাই তো। তাহলে মোট কত পার্সেন্ট কর্মদক্ষতা যদি বলি এটার কথা, 360 686 ইন্টু 100%, এখানে আসে তোমার 52 পয়েন্ট সামথিং বা আরো বেশি আসতে পারে, বুঝছো, কাছাকাছি মান। এটা একটু জেনে রাখবা, তোমার জানা লাগবে এইটুকুই, এত কিছু জানা লাগবে না। জানা লাগবে একটা 686 কিলো ক্যালোরি আদর্শ অবস্থায় যেটা হওয়া উচিত, কিন্তু তুমি পাচ্ছ কত, 360, মানে প্রায় হাফ পাচ্ছ, তাই তো। যেটা বায়োলজিক্যাল সিস্টেমে কর্মদক্ষতা দাঁড়ায় কত, 52। এরপরে আমরা কি জানবো, এখানে আর কিছু নাই। আমরা যেটা পড়ালাম এতটুকু কাদের ক্ষেত্রে হয় বলো তো এবার, এগুলো কাদের ক্ষেত্রে হয়, অবশ্যই উন্নত, যারা উন্নত উদ্ভিদ, তাই তো, তাদের ক্ষেত্রে ঘটে। তাহলে অনুন্নতদের ক্ষেত্রে কি ঘটবে, অবাধ শ্বসন ঘটবে। অবাধ শ্বসনের মধ্যে তাহলে অবাধ শ্বসনে কি হয়, দুইটা ধাপ আছে, একটা অবাধ শ্বসন, এর মধ্যে একটা হলো গ্লাইকোলাইসিস, আর একটা অসম্পূর্ণ জারণ। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। গ্লাইকোলাইসিসটা অনেক সহজ, ওখানে যেমন 2 অণু পাইছিলাম এখানেও H+, এটা পাবো। তবে ওখানে জাস্ট আমরা 2টা এটিপি পাবো, ওই তো সেমই তো, 4টা থেকে 2টা বাদ দিলে তো 2টাই হয়, মানে প্রায় সেম। ওখানে 2টা এটিপি পাবো।
এখন কথা হলো এই যে এত হতভাগা অবাত শোষণ কি হয়, কাজে লাগবে না, এই এটিপি পুরাটাই কাজে লাগবে না, এই মাল আবার চলে যাবে এখানে পাইরুভিক অ্যাসিডে গিয়ে এটা শেষ হয়ে যাবে। তার মানে আলটিমেটলি নিট এটিপি কয়টা আসবে, তাহলে 2টা এটিপি। কেন 2টা এটিপি হলো বুঝতে পারছো? এটা তৈরি হয়ে কোনো কাজ করবে না, কারণ পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনে 2টা ধাপ ঘটে। কি ঘটে দেখো, হয় ইথানলের সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, নতুবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তাই তো? ইথানলের সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, না হলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই কারণে এই ক্ষেত্রে তোমার NADH প্লাসটা এটা ব্যয় হয়ে যায়। এই কারণে আমরা বলছি যে এখানে 2টা নেট এটিপি পাচ্ছে, বুঝতে পারছো? এবং 2টা এটিপি পাচ্ছে কোথায়, গ্লাইকোলাইসিসে। একটা জিনিস মাথায় রাখবা, অ্যালকোহল যদি থাকে তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড থাকবে কিন্তু সাথে, আর ল্যাকটিক অ্যাসিড থাকলে এখানে কোনো কার্বন ডাই অক্সাইডটা থাকবে না। এই অ্যালকোহল তৈরিতে কোন এনজাইম লাগে, মাস্ট জাইমেস এনজাইম। অ্যালকোহল তৈরিতে জাইমেস এনজাইম, জাইমেস এনজাইম কোথা থেকে আসে, ইস্ট থেকে আসে, এগুলো কিন্তু জানা লাগবে। অ্যালকোহল তৈরিতে লাগে জাইমেস এনজাইম, আর এটা আসে ইস্ট থেকে। এখানে আরেকটা এনজাইম, জাইমেস এনজাইম যদি না থাকে তাহলে আরেকটা এনজাইমের নাম আসতে পারে। ঠিক সেমভাবে এখানে কি হয়, এখানে NADH+ থেকে NAD তৈরি হয়, মেবি এটাই দেওয়া আছে মেবি। তার মানে কি হচ্ছে, হাইড্রোজেনকে সরাই নিচ্ছে না আমরা বলছিলাম হাইড্রোজেন কোনোভাবে যদি সরাই তাহলে কি বলবো, ডিহাইড্রোজিনেস, তাই তো? কোনোভাবে সরাইলেই ডিহাইড্রোজিনেস, কিন্তু এটা কি অ্যালকোহল না, তাহলে এর নামটা কেমন হবে, অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। আচ্ছা এটা লেখা লাগবে না, তাহলে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, বুঝতে পারছি? মনে থাকবে এগুলো, এখানে এগুলোই আছে মোটামুটি সবগুলো কোশ্চেন আসছে, কিন্তু আমি যেগুলো পড়াচ্ছি সব কোশ্চেনই আসছে এবং খুবই ইম্পর্টেন্ট মেডিকেল ভার্সিটি 2টার জন্য। আচ্ছা এটাই বলছিলাম, তাহলে কয়টা এটিপি পাইলাম আলটিমেটলি, 2টা এটিপি। 2টা এটিপি থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়, 20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এগুলোই মোটামুটি জানবা। গাজন বা ফার্মেন্টেশন, ফার্মেন্টেশনটা কোথায় ঘটে এটা মাথায় রাখতে হবে। ফার্মেন্টেশন কোথায় ঘটে, কোষের বাইরে ঘটে, মাথায় রাখবা। অনেকেই সাইটোপ্লাজমে বললে ভুল হবে না, কোথায় ঘটে, কোষের বাইরে ঘটে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে। তাহলে গাজন কথাটা যদি আমরা বলি, কোন এনজাইম লাগে ফার্মেন্টেশনে, জাইমেস এনজাইম লাগে। কোথায় ঘটে, প্লাজম বা কোষের বাইরে, বাইরে অক্সিজেন এর অনুপস্থিতিতে। এই 3টা জিনিস। তাহলে আদিকোষী উন্নত প্রাণীদের, প্রাণী কেন বলছি, উন্নত উদ্ভিদ আর আদি, এদের মধ্যে পার্থক্য কোথায় দেখো। সবার ক্ষেত্রেই সাইটোপ্লাজমে কি কি হইতে পারে, উন্নত প্রাণী কেন বারবার প্রাণী কেন বলছি, উদ্ভিদের সাইটোপ্লাজমে কি ঘটে, গ্লাইকোলাইসিস। ভালো কথা। আর আমরা বললাম আরেকটা জিনিস সর্বশেষ, ফার্মেন্টেশন কোথায় ঘটে, বাইরে, তাই তো? মানে সাইটোপ্লাজমে সবার। ফার্মেন্টেশন কোথায় ঘটে, কোষের বাইরে মানে সাইটোপ্লাজমে। 2টা ধাপ। এরপরে আসি আমরা মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্স। এখানে উন্নত উদ্ভিদের কি কি ঘটে, একটা হলো পরের 2টা ধাপ, মানে বলতে পারি আমরা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, আর সর্বশেষ ক্রেবস সাইকেল। আর সর্বশেষ
ইনার মেমব্রেন বা ভেতরের তল লিখে নিও। এখানে কি ঘটে, ইটিসি বা ইটিএস। আচ্ছা, আদিকোষীদের ক্ষেত্রে তাহলে কি ঘটে আমরা দেখি, ওদের মোস্ট অফ দ্য বিক্রিয়া কোথায় ঘটে, সাইটোপ্লাজমে। তাহলে আমরা কি কি বলবো, একটা হলো গ্লাইকোলাইসিস, একটা হলো ফার্মেন্টেশন, তাই তো, গ্লাইকোলাইসিস আছে, ফার্মেন্টেশন আছে, আর কি এদের ক্ষেত্রে ক্রেবস সাইকেলটাও ঘটবে। সবই কোথায় ঘটবে, সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে ঘটবে। তাহলে বাকি থাকে কি, ইডিসি। এদের কি মাইটোকন্ড্রিয়া আছে, শক্তির কি, শক্তি রূপান্তর কোথায় হয়, মাইটোকন্ড্রিয়া না। এখানে এদের ক্ষেত্রে কি হবে, আমরা ব্যাকটেরিয়া পড়ানোর সময় একটা লাইন পড়ছিলাম, কিন্তু ব্যাকটেরিয়ার অনেকগুলো পার্ট পড়ছিলাম, মনে আছে কি, পিলি ছিল, তারপরে তোমার মনে করো যে ফ্লাজেলা ছিল, মেসোজোম ছিল, প্লাজমা মেমব্রেন ছিল। তো ওদের ক্ষেত্রে কি আমরা পড়ছিলাম না, মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কোনটা, প্লাজমা মেমব্রেন, মনে আছে কি, মাইটোকন্ড্রিয়ার অনুরূপ। আমরা কিন্তু এখানে পড়ছিলাম যে প্লাজমা মেমব্রেনটা হলো ওদের মাইটোকন্ড্রিয়ার অনুরূপ। এই দেখো, এই জিনিসটা এখানে লেখা আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ছিল এটা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরেকবার দেখবা বাসায় গিয়ে, প্লাজমা মেমব্রেনটা হলো মাইটোকন্ড্রিয়ার অনুরূপ, ওখানে আমরা পড়ছিলাম। এই কারণে এদের ক্ষেত্রে ওই মাইটোকন্ড্রিয়ার কাজ কে করবে, পিলির কাজ কি, আর মেসোজোম কোষ বিভাজনে সহায়তা করে, আর ফ্লাজেলা চলনে সহায়তা করে। আর কি সর্বশেষ সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, প্লাজমিডটা পড়তে হবে, তাই না। প্লাজমিডে কি কি লাগে, এটা কি ক্রোমোজোমের বাইরে এক্সট্রা ক্রোমোজোমাল, তাই তো। এ কারণে এখানে কি থাকে, অল্প সংখ্যক জিন থাকে, আমরা এগুলো জানি পড়াশোনা এখানেই। আর কি হিসেবে ইউজ করি আমরা, ভেক্টর হিসেবে ইউজ করি, খুব ইম্পর্টেন্ট করছেন এগুলো, এগুলোই মোটামুটি পড়লাম। সর্বশেষ আমাদের এইটুকু জানা লাগবে, দেখো কোন কোন কাজে আমরা কি ইউজ করি, খুব সহজ জিনিস। প্রথমে আসে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের কাজ কি বলো তো, রুটি ফুলায়, কি করে, এরপরে মদ শিল্পে দুইটা লাইন একটু জানতে হবে, একটা হলো আঙ্গুর থেকে কি তৈরি করি, আর এখানে কি তৈরি করব, আপেলের রস থেকে সিডার, আচ্ছা সরি উল্টা হয়ে গেল, সিডার থেকে আপেল তৈরি, আপেল তৈরি করব আমরা সিডার থেকে। তাহলে দেখো রুটি ফুলাইতে সহায়তা করবে কে, কার্বন ডাইঅক্সাইড। আঙ্গুরের রস থেকে আমরা কি তৈরি করি, ওয়াইন তৈরি করি, আপেল, সিডার। আরো কত সহজ সহজ জিনিস, দুগ্ধ শিল্পে এই মিল্ক কথাটা পাইলে আমরা কি করব, মিল্ক মানে আমি বারবার বলছি, এখানে ল্যাক্ট কথাটা পাবো, তাই তো। ল্যাক্ট আমরা দুধের মধ্যে পড়ছি না, দুধের শর্করা কি ছিল, ল্যাকটোজ ছিল, বা দুধের একমাত্র চিনি ল্যাকটোজ। দুধের প্রোটিন ওখানে কি ছিল, ল্যাক্ট অ্যালবুমিন, ল্যাক্ট গ্লোবিলিন, আর কেজিন তো মেন, কেজিন তো থাকাই লাগবে। তাহলে সব জায়গায় দুগ্ধ শিল্পে বললেই আমরা কি পাবো, দেখো ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, ল্যাকটিস। আয়ুর্বেদ ওষুধ শিল্পে লাগবে না। চা, তামাক, কফি প্রক্রিয়াজাতকরণে, চা, তামাক, কফি প্রক্রিয়াজাতকরণে কি কি লাগবে, টিটিসি। এখানে লাগবে এই যে ব্যাসিলাস মেগাথেরিয়াম, এই মেগা জিনিস লাগবে, বুঝছো। এই বাসি মনে রাখবা, আমি মনে রাখতাম বাসি, টিটিসি। চা, তামাক, কফি কি বাসি। এরপরে মাছ, মাংস দরকার নাই, ভিটামিন দরকার নাই, ভিনেগার, ভিনেগার মানে আমরা কি বলছি, ভিনেগার কাকে বলে, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, তাই তো। এটাকে আমরা বলি ভিনেগার। দেখো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড নামেই মিল আছে, দেখো অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি নামেই মিল আছে না, পারবো। সর্বশেষ যদি বলি চামড়া, কি চামড়া সব তুলে ফেলাবো, তাই তো, এই যে সব তুলে ফেলাইছি, বুঝছো, সাবটিলিস দিয়ে মাথায় রাখবা। আচ্ছা পড়াশোনা তো শেষ, এখান থেকে রিটার্ন করছেন কি কি আসতে পারে, রিটার্ন করছেন প্রথমে আসবে তোমার সালোক সংশ্লেষণ,
প্রক্রিয়া, বুঝছো কোথায় কি তৈরি হচ্ছে। এক, দ্বিতীয় কি আসতে পারে, পার্থক্য ভার্সেস, একটা আসতে পারে সালোক সংশ্লেষণ আর একটা শ্বসন। তৃতীয় শক্তি উৎপাদন, শ্বসনে চতুর্থ C3 C4 সাইকেলের মধ্যে পার্থক্য। পঞ্চম সবাত অবাত। এই টাইপের জিনিসগুলো আসতে পারে, বুঝছো, এর বাইরে আর কিছু আসবে না আশা করি। কোনটা পড়া ধরবো? আচ্ছা, আগে একটু আমরা সলভ করাই নেই, তারপরে ধরি। এই যে সবাত অবাত শোষণ, শ্বসন, এগুলো কিন্তু আর্টসে, সব রিটেনের কোশ্চেনে আর্টসে, এগুলো ইম্পর্টেন্ট, ভালোই ইম্পর্টেন্ট পাওয়া যায়। শ্বসন তখন লাগবে না উদয়। আর কিছুই দরকার নাই, তাহলে আমরা একটু সেভ করে ফেলি। নাইন 9.2 কাজই করে না। ফটোলাইসিসের জন্য কোনটা দরকার? আচ্ছা, ম্যাঙ্গানিজ আর ক্লোরাইড। কি পড়াইছিলাম জানো লাস্ট? সালফার উৎপাদনকারী ব্যাকটেরিয়া, একটু দেখো এটা দেখো, সালফার উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন উৎপন্ন হয় না। কোন পরীক্ষা? সালফার নিয়ে কাজ করে কে? প্রথমে কে কাজ করে? আচ্ছা, প্রথমে অজৈব জারক নিয়ে কাজ করে কে? আচ্ছা, তারপরে নীল, সর্বশেষ রুবেন কামেন, তাই তো? আচ্ছা, পারবা। এরপরে কে আসতে পারে? জৈব মুদ্রা কোনটি? এটি, এটা তো পারবা এমনি। চিত্র 2 থেকে কোনটি সঠিক? এগুলো পড়ানো শেষ, তাই না? এই যে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কেন দরকার? কার্বন ডাইঅক্সাইড দরকার কিসের জন্য? গ্লুকোজ তৈরিতে, তাই তো? C6H12O6। গ্লাইকোলাইট পাওয়া যায় কোন প্রক্রিয়ায়? এটা কি গ্লাইকোলাইট পাওয়ার কন্ডিশনটা কি বলো তো? ফটো রেসপিরেশন কেন হবে? কাদের ক্ষেত্রে হয়? C3 এর ক্ষেত্রে। কেন হবে? কমে যায়। আচ্ছা, ঠিক আছে। দেখো 3 ফসফো কি যে লিখছি নিজেই যায় না, এটাও শেষ। 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কি হবে? আচ্ছা, কাইনেস তো হবেই, বুঝতে পারছো? একটা কি ফসফেট বাদ গেল, তাই তো?
আর সর্বশেষে আমরা কি বলবো, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে ওর নাম অনুযায়ী কাইনেজ 3PGA কোনটি উদ্ভিদের উৎপাদিত প্রথম যৌগ, ক্রাঞ্জ অ্যানাটমি। আচ্ছা আচ্ছা বলো তাইলে, কোন এনজাইম ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি করে? অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড, তাহলে কোন এনজাইম হবে দেখো তো। আমরা কি বলছিলাম, কি তৈরি হচ্ছে, সাইট্রিক অ্যাসিড, তাহলে কি হবে, সাইট্রিক অ্যাসিড সিনথেসিস মানে সিনথেস, পারবো না। আচ্ছা ফার্মেন্টেশন যেটা বললাম, গাজন প্রক্রিয়ায় কোন এনজাইম বেশি ক্রিয়াশীল, জাইমেস এনজাইম, তাই তো। সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার, ও শিট লাস্ট টপিকে তো পড়ানো হয়নি, শ্বসনিক হারটা তো ইম্পর্টেন্ট, লাস্ট টপিক বাদ দিয়েছি তো। দুইটা জিনিস দেখো, খুব সহজ জিনিস, শ্বসনিক হার বা রেসপিরেটরি কোশেন্ট, এটা কিভাবে আমরা নির্ণয় করি, উৎপাদ বাই বিক্রিয়ক, এটা মাথায় রাখতে হবে সবার ক্ষেত্রে, কি উৎপাদ বাই বিক্রিয়ক। এখন তুমি দেখো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা কি কি পাইছিলাম সেটা যদি দেখি, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি তৈরি হয়েছিল, 6 অণু অক্সিজেন বাই 6 অণু কার্বন ডাইঅক্সাইড, মানে শ্বসনিক হার 1, এবং সবার ক্ষেত্রেই 1, এটা মাথায় রাখবা, সালোক সংশ্লেষণে সবারই শ্বসনিক হার 1 হয়, কারণ এটা হলো কনস্ট্যান্ট। যদি শ্বসন হয় তাহলে চেঞ্জ হবে, শ্বসনের মধ্যে প্রথমে আমরা কি পাবো, গ্লুকোজ, গ্লুকোজেরটা তো আমরা নিজেরাই জানি, কি পাচ্ছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু অক্সিজেন, তার মানে 1, তার মানে এটা বুঝলাম যে সালোক সংশ্লেষণের সবার 1, শ্বসনের ক্ষেত্রে গ্লুকোজের 1। আর দুইটা জিনিস আছে, একটা হলো অলিক অ্যাসিড, মনে রাখবা অলিকটা হলো আগে, তাই তো, অলিক যদি আগে হয় তাহলে ওর মানও কম হবে 0.71 বা সামথিং, আর ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে 1.33, মানে প্রায় এর ডাবল, তাই তো, প্রায় ডাবল বলা যায়, এটা দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে। এরপরে আচ্ছা দেখো, গ্লুকোজ অণুর কত শতাংশ সবাত শ্বসনে ব্যবহৃত হয়, এটা আমরা পড়ালাম, ছিল মোট কত 686, পাওয়ার কথা পাচ্ছিলাম কত 360, তাহলে কত পাবো 52 পয়েন্ট সামথিং। গ্লুকোজের আর কিউ এর মান কত হবে 1। সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, সাইট্রিক থেকে আইসোসাইট্রিক অ্যাসিড কোন এনজাইমের প্রয়োজন, আমরা কি বলছিলাম, আগে কি তৈরি হয়, সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনিটেট, ওইখানে লাগে অ্যাকোনিটেস, তাই তো, পারবো। এরপরে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় NAD+ কে বিজারণের জন্য কি দরকার, NAD+, আমরা দেখছিলাম না, ডি কি হয়েছিল, 2টা হাইড্রোজেন দরকার। আচ্ছা প্রক্রিয়ার নাম কি ছিল, হাইড্রোক্সিলেজ, তাই তো, মানে কি কোনো জায়গা থেকে 2টা হাইড্রোজেন কেটে আনছি, এনে এর সাথে যুক্ত করতেছি। আচ্ছা গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হওয়ার সময় কোন এনজাইম জড়িত, কি বলছিলাম, ইথাইল অ্যালকোহল, ওখানে আমাদের কি হয়, NAD থেকে NADH+H+, তাই তো, সরি NADH+H+ থেকে NADH+টা ভাঙে, যার কারণে আমরা কি বলবো, H+ কে অপসারণ করা, মানে ডিহাইড্রোক্সিলেজ, তাই তো, পুরা নাম কি বলবো, অ্যালকোহল ডিহাইড্রোক্সিলেজ। আচ্ছা দেখো দ্বিতীয় ধাপ, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, কি আমরা জানি সব 2টা করে তৈরি হবে, তাই তো, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH+ আর 2 অণু অ্যাসিটাইলকোয়ে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়টি ATP খরচ হয়, 2টা ATP, এটা আমরা জানি। অবাত শ্বসনে 1 অণু গ্লুকোজ থেকে কয় অণু ল্যাকটিক অ্যাসিড, 2 অণু, এটা পড়তে হবে, 2 অণু, 2 অণু ল্যাকটিক অ্যাসিড, 2 অণু ইথাইল অ্যালকোহল, 2 অণু ATP, তাই তো, সবই 2 অণু করে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, সবই 2 অণু করে,
তাহলে 2 অণু করে কি কি পাচ্ছি, একটা হলো হ্যাঁ একটা হলো তাইলে অবাধ শ্বসনের ক্ষেত্রে পাচ্ছি সব 2 অণু করে, আর একটা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন ওখানেও পাচ্ছি 2 অণু করে। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়? ক্রেবস সাইকেল মানে ক্রেবস চক্র মানে বুঝতেই পারছো কোথায় হবে, মাইটোকন্ড্রিয়া। দেখো তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তাহলে কি হলো, একটা ফসফেট যুক্ত হলো মানে চোখ বুঝে কাইনেস। এখন কোন কাইনেস দিব, হেক্সোকাইনেস দিব নাকি ফসফোফ্রুক্টোকাইনেস? আগে থেকেই ছিল ফ্রুক্টোজ, ফসফেট আগে থেকেই ছিল, তাই তো, এই কারণে আমরা হেক্সোকাইনেস দিতে পারবো না। ফসফোফ্রুক্টো, এই যে ফসফো আর এদিকে আছে ফ্রুক্টো কাইনেস, পারবো না। আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এরা কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি পরস্পরের আইসোমার, তাইলে আইসোমারেস। সবাত শ্বসনের ফলে উৎপন্ন শক্তির পরিমাণ কত, 360। ক্রেবস চক্র আবার কি, আচ্ছা ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন পদার্থ কি বলছে, সাইট্রিক অ্যাসিড। কিভাবে তৈরি হলো, এই যে সারপ্রাইজ দিয়ে দিল, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি করবে, অ্যাসিটাইল কোয়ে যেটা আগের ধাপে আসতেছে তার সাথে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। 1 মোল গ্লুকোজকে পোড়ালে 360। এরপরে দেখো কি বলছে, আচ্ছা একটি NADH+, এগুলো এত সহজ করছেন দেয় 3 অণু। কোনটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, কোনটা আচ্ছা আর ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র C4, দুইটা কিন্তু অপশনে আছে, এটা মাথায় রাখতে হবে। C4 এর হাফ হলো 2, এটা মাথায় রাখবা। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক পদার্থ কি ছিল, মাঝখানে অ্যাসিটাইল কোয়ে, গ্লুকোজ, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, তাই তো। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটি, সাইট্রিক অ্যাসিড চক্রে হাইড্রোজেনগুলো কে গ্রহণ করে, NADP কি বলতে পারবো, এনজাইম গ্রহণ করে। আমি কি বলছিলাম, কো এনজাইমটা গ্রহণ করে। এখানে যদি NAD থাকতো তাহলে আমরা বলতে পারতাম, তাই তো। তাহলে কি করবে, FAD গ্রহণ করে, আর FAD এর কাজ হলো গ্রহণ করা। NADP এটা কো এনজাইম না হয় কি করবে, ও সবসময় হাইড্রোজেনকে সরাই দেয়। এরপর বলো কোথায় ঘটে, সাইটোপ্লাজমে। সাইট্রিক অ্যাসিড চক্র কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়ার কোথায়, ম্যাট্রিক্স। চক্রীয় ফটোফসফোরাইলেশনে এক চক্রে কয়টি ATP, এটা ইম্পর্টেন্ট। আমরা এখানে বলছিলাম কিন্তু কি বলছিলাম, 1 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে কয়টা, একটা ATP পাবো। ওই পুরা চক্রটা মোট কয়বার ঘুরবে, 6 বার ঘুরে 6টা ATP পাবো, তাই তো। এটা কিন্তু আমরা বলছিলাম কতদিন। তাহলে চক্রীয় ফটোফসফোরাইলেশন, এখানে বিষয়টা হলো কি জানো, চক্রীয় আর অচক্রীয়র পার্থক্য পড়াইছিলাম না, কি ছিল, ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন আবার কোথায় যাবে, 1, এই যে এটা ঘুরবে, চক্রাকারে ঘুরবে। তো এই কারণে এক্ষেত্রে আমাদের শুধু ATP তৈরি হবে, মাথায় রাখবা কি হবে, ATP তৈরি হবে। আর অচক্রীয়র ক্ষেত্রে আমরা দেখছিলাম অনেক কিছুই, মানে কি হচ্ছিল, ফটোসিস্টেম 2 করছিল। এক্ষেত্রে আমাদের যেমন ATPও তৈরি হয়, NADH+, কেন তৈরি হয় জানো, কারণ এখানে কি হচ্ছে, পানিটা ভাঙতেছে না, তো এই কারণে এখান থেকে NAD থেকে NADH+ তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের পানির ভাঙন হয় না, কারণে এক্ষেত্রে কোনো শক্তি আমরা পাবো না, জাস্ট ATP পাবো, মনে থাকবে এটা। তাহলে ফটোসিস্টেম 1 বা চক্রীয়তে কি ঘটবে, চক্রীয়তে শুধুমাত্র আমরা ATP পাবো, আর অচক্রীয়তে ATPও পাবো, NADH+ও পাবো। কেন পাবো, এই পানির অণুটা ভেঙে কি তৈরি করে, প্লাস অক্সিজেন পাই। আচ্ছা, এটা কিসের জন্য বলছি বলো তো, এটা কিন্তু একটা চক্রের জন্য, মাথায় রাখতে হবে। এটা কি বললাম, একটা চক্রে জাস্ট একবার ঘুরে আসছে, এই কারণে আমরা একটা ATP পাচ্ছি। ক্লিয়ার, কারণ 6টা চক্রে ঘুরবে, কিন্তু তখন আমরা কয়টা পাবো, 6টা। মোট ATP যদি বলতো, এটা আসলে একটা চক্রের জন্য হিসাব করছে। কোথায় জানো ছিল, আচ্ছা এই যে একটা চক্রের জন্য হিসাব করছে, অপশনে দেখো 6ও নাই। ও আচ্ছা, এক চক্র তো বলেই দিছে, তাহলে তো প্যারা নাই। কি বলছে, সাইট্রিক অ্যাসিড চক্রে অন্তর্বর্তী যৌগ নয়, এটা প্যারাদায়ক কি, প্যারাদায়ক না। কেন প্যারাদায়ক না,
আমি যদি কিছুই না পারি আমি তখন অপশান খেয়াল করব। অপশান চেক, দেখো অ্যাসিটাইল কোয়ে এ তো প্রথমেই মারা খেয়ে গেল, কারণ কি এটা ঘটে কি দ্বিতীয় ধাপে না, তাহলে আমরা মনে রাখতে পারবো। এগুলো আর দেখার দরকার আছে? তারপরে দেখো সাকসিনাইল কোয়ে আমরা মোটামুটি এনজাইমের নাম পড়ছি, পারবো। শ্বসন সংগঠিত হয় না, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অঙ্কুরিত ছোলা বীজ, চালের দানা, পাকা আমে, সবগুলোতেই কি সবাই অঙ্কুরিত। দেখো অঙ্কুরিত ছোলা বীজ মানে কি ওখানে শ্বসন ঘটবে, অবশ্যই অক্সিজেন গ্রহণ ত্যাগ ঘটবে। পাকা আম, ওর ভেতরে বীজ অঙ্কুরিত হয়, ওখানেও ঘটবে। কিন্তু চালের দানা এটা আসলে শুষ্ক অবস্থার কথা বলছে, চালের দানা শুষ্ক অবস্থায় থাকে, তাই তো? শুষ্ক অবস্থায় যদি থাকে ডরমেন্ট অবস্থায় বলে, মানে ওখানে কোনো শ্বসন হবে না। কোন ধাপে সব থেকে বেশি এটিপি? এত সহজ জিনিস দেয়। আচ্ছা দেখো গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল ও পানিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া, কোন এনজাইম বলছিলাম? আর কি জাইমের যদি না থাকে কোনটা থাকতে পারে? অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? আচ্ছা, এটা তো আমরা দেখলাম সবই 2 অণু করে, তাই তো? এর আগে এখানে পরিমাণ করে। আচ্ছা কি বলছে দেখো তো, সালোক সংশ্লেষণের সময় পানি থেকে ইলেকট্রন পরিবহন করতে, মানে কি বোঝাচ্ছে? পানি থেকে ইলেকট্রন পরিবহন মানে ফটোলাইসিস, তাই তো? কে কে সহায়তা করে? ম্যাঙ্গানিজ আর ক্লোরাইড। আচ্ছা, সবাত শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন প্রবাহের ফলে নিচের কোনটি উৎপন্ন হয়? ওখানে ইলেকট্রনটা যাচ্ছে। সবাত শ্বসন, সবাত শ্বসনে অপশন কি ভুল আছে এখানে? সবাত শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন প্রবাহের ফলে নিচের কোনটি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড ইলেকট্রন প্রবাহের ফলে দরকার নাই। পানি, ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। এখানে ভুল আছে তো, এখানে এটিপির কথা চলে আসবে। সাইট্রিক অ্যাসিড হইতে পারে, এখানে ভুল আছে বুঝছো? এটা আমি দেখবো আরেকবার, এটা দেখা লাগবে। ইলেকট্রন প্রবাহের ফলে মেনলি আমাদের এটিপি গুলো কনভার্সন হয়, তাই তো? আমরা দেখছি প্রথম ইলেকট্রন গ্রহীতা, শেষ ইলেকট্রন গ্রহীতা, সেই অনুযায়ী এখানে হয়তো ভুল আছে। আমি এটা দেখে তোমাদের গ্রুপে জানাই দিব। তাহলে এই পর্যন্তই নাকি? ক্লাস আমাদের মোটামুটি সব শেষ। বলো এমসিকিউ এ মার্ক কেন? মার্ক আসতেছে না ভালো? প্র্যাকটিস শিট কি রেগুলার কি করো প্র্যাকটিস? আমার তো সবগুলোই দেখা শেষ অনেক আগে। বায়োলজি কি কোনোটা বাকি আছে? বায়োলজি তো হয়নি মনে হয়। নগ্নবীজি আবৃতবীজি ওটা তো অনেক আগে হয়েছিল না? উইকলিতে তো দেখা শেষ, দেখলাম একজন দেখলাম 10 পাইছে, একজন 9। তুমি মনে হয় 9 পাইছো মেবি। প্রথমে 9.5 দিছিলাম, পরে হাফ কেটে নিলাম। হ্যাঁ, বৈজ্ঞানিক নামগুলো তুমি লিখো নি, ওগুলো তো ইম্পর্টেন্ট। আর এমসিকিউ কয়টা হয়েছিল বায়োলজিতে? এটা কিভাবে হলো? আমি তো পুরোটাই পাঠাই দিলাম যে। উত্তর ভুল আসছে, এমনি কোশ্চেন বলছিল কোনটা? আচ্ছা, আর দেখি ও আচ্ছা, আর কোনটা? নয় ঠিকই তো আছে, অগ্নিচুদ্রা, আলকুশি, বিছুটি, এই 3টাই তো আছে। নলখাগড়া হওয়া উচিত তো। কিভাবে সম্ভব? আচ্ছা, হেড্রোসেন্ট্রিক লেপ্টোসেন্ট্রিকের মধ্যে ভাস্কুলার বান্ডেল। লেপ্টোসেন্ট্রিক তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এটাও ভুল দিছে। এটা তো হওয়ার কারণ, আমি তো হুবহু তুলে দিলাম রে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, এটা দেখবা না। আচ্ছা, আমি কিছু কোশ্চেন ধরি তোমাদের লাস্ট। তাহলে বলো, দিন রাত 24 ঘন্টা কোন প্রসেসন চলে? লেন্টিকুলার প্রসেসন। সবাই বলো, পড়াটা হয়ে যাক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর কার নাম্বার আসতেছে না কার? তুমি কি সলভ করো রেগুলার? আমি তো একদম সব সুপারফিশিয়াল কোশ্চেন, ক্লাসের পড়ানোগুলোই দেই।
নাম্বার তো পাওয়া উচিত। সহজ করছেন তো আসে একদমই। কীরকম সলভ করো? ক্লাসে থাকলেই তো অন্তত পারা উচিত। সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনই তো দেওয়া হয়। আচ্ছা, উপকারী মৌল সোডিয়ামের জন্য কোনটা? ও সরি, C4 উদ্ভিদের, তো ভুলেই গেলাম। ঘাস জাতীয় উদ্ভিদের জন্য? আচ্ছা, সব থেকে দ্রুত শোষিত হয় কারা? পটাশিয়াম আর নাইট্রেট সব থেকে দ্রুত শোষিত হয়। আর কি কি যেন আছে? আচ্ছা বলো, নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদ কি কি আছে? ধরেন সাম্যাবস্থা। আচ্ছা, এরপরে বলো এখান থেকে আসার মতো। আচ্ছা, তাহলে বায়ু থেকে গ্রহণ করে কোন কোন পদার্থ? তাহলে কয়টা মাটি থেকে শোষণ করে? আচ্ছা, সক্রিয় শোষণের ক্ষেত্রে কি দরকার? শক্তি দরকার হয়। কেন শক্তি দরকার? ঘনত্ব আনতির বিপরীতে, তাই তো? আচ্ছা, সক্রিয় শোষণ, তাহলে শ্বসন আর বৃদ্ধি পায় কোনটাই? সক্রিয়তে শ্বসন আর বৃদ্ধি পায়, কারণ কি বাইরে থেকে একটা শক্তি দেওয়া লাগতেছে, তাই তো? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মোটামুটি। আর সব থেকে বেশি প্রশোধন হয় কোথায়? পাতায়। কত পার্সেন্ট? 95 থেকে 98। আর আচ্ছা, কিউটিকল পুরু থাকে কাদের? মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কিউটিকল পুরু থাকে, কারণ কি? আচ্ছা, অতিরিক্ত পানি যাতে বের হয়ে যায়, তাই তো? মোটামুটি এইগুলোই তোমাদের লাগবে। প্রশোধন হয় কোন আলোয় সব থেকে বেশি? তাহলে বলো পত্ররন্ধ্র খোলার জন্য ফ্যাক্টরগুলো বলো তো। তুমি বলতেছো কেন, বাকিরা কি? তোমরা বলো, একটা করে ফ্যাক্টর তো বলো অন্তত পত্ররন্ধ্র খোলার জন্য। ওই ব্যাস থেকে শুরু করো। তোমার নাম কি জানো? আচ্ছা, তাহলে বলো একটা ফ্যাক্টরের নাম বলো পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে। কেন? পরীক্ষা না থাকুক, পড়তে তো হবে। আলো, কোন আলো? কোন লাইট? নীল আলো। আচ্ছা, তুমি বলো একটা। একটাও পারবে না? পত্ররন্ধ্র খুলতে সহায়তা করে কারা করে? কতগুলো ফ্যাক্টরের নাম বললাম, 10টার মতো। তুমি বলো। এটা বললে চলবে? অন্তঃবিস্রবণ নাকি বহিঃশ্রবণ, কোনটা? অন্তঃবিস্রবণ না? আর আয়ন কি কি আছে? কোন আয়ন প্রবেশ? পটাশিয়াম আয়ন প্রবেশ। বের হয়ে যাবে কোন আয়ন? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কেমন থাকবে যদি কমে যায়? কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমে গেলে এগুলো তো মোটামুটি লাগবেই। পিএইচ এর বিষয় আছে, হ্যাঁ, এগুলো তো অনেকগুলো বিষয় আছে। মোড়ল কি বলে? রক্ষী কোষের স্ফীতি। এরপরে আচ্ছা, লয়েড কি বলেন? স্টার সুগার মতো। আর সর্বশেষ সায়ারি কি বলেন? পিএইচ এর পরিবর্তন। পিএইচ কত হইলে? 5 থেকে যদি 7-এ যায় সেক্ষেত্রে, তাই তো? এগুলোই তো মোটামুটি করছেন তো, সব সুপারফিশিয়াল। পারতেছে না কেন? পড়তে হবে তো। একাডেমিকে পড়ে নিয়ে আমি তো পড়াই দিলাম, অনেক ডিটেলস পড়াই দিলাম এই চ্যাপ্টার। একটু দেখে নিবা বাসায় গিয়ে। এরপরে যদি না হয় তাহলে আবার ক্লাস দেখবা দরকার। ক্লাসে কিন্তু পড়া হয়ে যাবে, মোটামুটি সবই পড়াই দিলাম কিন্তু। এরপরে কি লাগবে? C3, খুব ইম্পর্টেন্ট। C3 চক্র, C3 আর C4 এর মধ্যে পার্থক্যটা বুঝছো? বলো, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায় কোথায় ঘটে? কোথায় ঘটবে? আলোক নির্ভর। আলোক কোথায় যায়? পত্ররন্ধ্রে, ছিদ্রে যায়, তাই তো? আর কোথায়? থাইলাকয়েড বলতে পারি আমরা। আচ্ছা, ক্লোরোফিল এখানে আছে। ক্লোরোফিল তাইলে বলো ক্লোরোফিল কাদের থাকবে? ক্লোরোফিল তো সবারই থাকবে, শুধুমাত্র কাদের থাকবে না? তুমি চিন্তা করো, ব্যাকটেরিয়া তো বাদই, ম্যালেরিয়া বাদ, ওগুলো বাদ। শুরু কোথা থেকে? তোমার মেনলি শৈবাল থেকে শুরু। এর মধ্যে নাই কোনটা? ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আর সবার কি থাকবে? এর মধ্যে কথা হলো সমাঙ্গদেহী। সারা দেহে ক্লোরোফিল থাকবে কাদের বা ক্লোরোপ্লাস্ট? টেরিডোফাইটার আগ পর্যন্ত, কারণ টেরিডোফাইটা থেকে সব উন্নত বৈশিষ্ট্য শুরু হয়, এটা তো আমরা জানি। তাহলে ওদের ক্ষেত্রে বলবো থ্যালয়েড।
আর কালারফুল আমরা দেখলেই ক্রোম্যাটোফোর মানেই কালারফুল, তাহলে কাদের থাকবে? বাদামি বা লাল, যে কোনো কিছুই হইতে পারে। কি তৈরি হয় C3-তে? প্রথম উৎপন্ন পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা? আচ্ছা, রুবিস্কো বিসফসফেট। আচ্ছা, অক্সিজেন কেমন থাকা লাগবে? কম থাকা লাগবে। আর কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা লাগবে। কার্বন ডাইঅক্সাইড কত? 50 থেকে 150 ppm। আচ্ছা, এইভাবে করে পড়তে হবে। C4 সাইকেলের মধ্যে আমরা কি কি পড়ছিলাম? আচ্ছা, তাইলে বলো কোনটা লিপিড অণু আর কোনটা? আমরা কি বলছিলাম? কুলি, তাই তো। কুইনিনটা লিপিড, তাহলে সায়ানিন উল্টা। এরপরে আর কি বলছিলাম? যেখানে আমাদের আয়রন থাকবে সেখানে আয়রন কি ইলেকট্রন গ্রহণ করবে? সাইটোক্রোম। সাইটোক্রোমে কি ছিল? আয়রন গ্রুপ বিশিষ্ট প্রোটিন। আর কি ছিল? ফেরিডক্সিনের নামেই মিল আছে, ফেরাস, ওখানেও আয়রন। এরপরে আচ্ছা, এটা ছিল। আর রূপান্তরিত ক্লোরোফিল, এ অণু আমরা কাকে বলছি? ফিওফাইটিন, ওইখান থেকে। আচ্ছা, এগুলোই তো মোটামুটি। এরপরে বলো NADP ম্যালিক এনজাইম কাদের থাকে? এটা তো খুবই ইম্পর্টেন্ট করছেন। কি বলছিলাম? নাদিম, মিকাচি, মিল্লাত, কাউন, চীনা। আর আর বলছিলাম ফসফিনল, পাইরুভেট, কার্বক্সিকাইনেস, একটাই মাত্র গিনিক অ্যাশ। আর এর বাদে যা আছে সবাই NAD এর মধ্যে পড়বে। এরপরে আর কি বলছিলাম? এরপরে বলছিলাম তাহলে যেটা আসে কোনটা C3 কোনটা C4 মোটামুটি আমরা চিনতে পারবো না, এইগুলো তো মোটামুটি জানি। আর লাস্ট আমি যদি বলি সর্বশেষ ভুট্টাটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা পড়ে আসছি কিন্তু ও কি অতিরিক্ত খরা সহিষ্ণু, তার মানে কি অতিরিক্ত টেম্পারেচারে বাঁচতে পারে, মানে অবশ্যই C4 এর ক্রাইটেরিয়া, তাই তো। এরকম টুকটাক। আর আজকে তো পড়ালাম, তাহলে কি এ পর্যন্তই থাক নাকি? ঠিক আছে, এ পর্যন্তই। অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে যারা